আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি নাফিসা তাবাসসুম নিবিড়। ঘটনাটি ১৯৯০ সালের। আমার চাচার একজন বন্ধু ছিলেন রহিম মিয়া নামে। তাকে সবাই রহিম চাচা বলে ডাকত। সে সময়ে তিনি আমাদের গ্রামের গোরস্থানে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। গোরস্থান পাহারা দেয়া আর লাশ দাফন করা এগুলোই ছিল তার মূল কাজ। কখনো কোনো বেওয়ারিশ লাশ এলে সেটার ব্যবস্থা করাও তাকে একা একাই করতে হতো। এমনিতেই গোরস্থান জায়গাটা নীরব নির্জন একটা জায়গা, আর এর আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো বাড়ি ঘরও ছিল না। চাচা বিয়ে করেননি, পরিবারও নেই, তাই রহিম চাচা সেই থমথমে নির্জন গোরস্থানে একাই একটা ঝুপড়ি ঘরে থাকতেন। যেহেতু তিনি বিয়ে করেননি, তার কোনো পরিবার নেই, তিনি একাই একটা ঝুপড়ি ঘরে সেই গোরস্থানেই থাকতেন। এরকম এক নির্জন পাতাঝরা দুপুরে, দুপুর পেরিয়ে বিকেল, সরকারি হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স করে একটা বেওয়ারিশ লাশ আসে গোরস্থানে। পোস্টমর্টেম লাশ। দায়িত্ব বুঝে নিয়ে রহিম চাচাকেই এখন এটার একটা ব্যবস্থা করতে হবে। যদিও বেওয়ারিশ লাশের ব্যাপারটা বরাবরই অপছন্দ করেন তিনি। লাশটা অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো। কাছে গিয়ে তিনি দেখলেন লাশটার মাথা শরীর থেকে আলাদা করা। কেউ ভয়ঙ্করভাবে কুপিয়ে তারপর লাশটার উপরে অ্যাসিড ঢেলে ঝলসিয়ে দিয়েছে। কি বিভৎস আর বিকট লাগছে লাশটাকে দেখতে, আর প্রচণ্ড দুর্গন্ধ। শরীরের আকার দেখে বয়স অনুমান করা যায় আনুমানিক ৫০। কান্নাকার ছেলে কিংবা স্বামী কিংবা কার বাপ। সেদিন কোনো একটা বিশেষ কাজে আমাদের গ্রামের ইমাম সাহেব এলাকায় ছিলেন না। এরকম দেখতে বিভৎস লাশটার অস্তিত্ব কেন যেন চাচার সহ্য হচ্ছিল না, আর প্রচণ্ড দুর্গন্ধ এর একটা কারণ। চাচার এক সহকারী ছিল ঝন্টু নামে। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঝন্টু আর চাচা মিলে লাশটাকে কবর দিয়ে দিলেন। কবর দিতে দিতে সন্ধ্যার আজান পড়ে গেল। কাজ আর বেশি বাকি নেই দেখে ঝন্টু বাড়িতে চলে যায়। বাকি কাজটুকু চাচা একাই শেষ করলেন। কিছুক্ষণের মধ্যে রাত্রি নামল। কাজ শেষে গোসল করে এশার নামাজ পড়ে একা মানুষ খেয়ে দিয়ে একটা বিড়ি টানতে টানতে আস্তে করে শুয়ে পড়লেন। মাঝে মাঝে দু একবার গোরস্থানের দিকে ফিরে তাকালেন। তার মতে গোরস্থানে পাহারা দেওয়ার কিছুই নেই। বড় বড় জায়গায় শহরের দিকে হয়তো রাতে লাশ চুরির ঘটনা ঘটে, কিন্তু এদিকে তেমনটা হয় না। তারপরেও টর্চ জ্বালিয়ে উকি ঝুঁকি মেরে দেখে আসেন, যেহেতু এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। আজকে এমন করেই পুরনো অভ্যাসের মতো চারপাশটা একবার দেখে নিচ্ছিলেন। নতুন কবরটার দিকে চোখ পড়তেই কি যেন একটা দেখলেন। তাড়াতাড়ি করে কবরটার দিকে ছুটে গিয়ে যা দেখলেন, এক কথায় অস্বাভাবিক। কবরের মাটি খোঁড়া। কেউ একজন মাটি খোঁড়ার চেষ্টা করেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কে আর কিভাবে? ৩-৪ ঘন্টা আগেই তো তিনি আর ঝন্টু মিলে কবরটা খুঁড়লেন। ঝন্টু চলে যাবার পর নিজেই বাকি কাজটুকু শেষ করে ঠিকঠাক মতন আবার মাটি চাপা দিয়ে দিলেন। এরপর গোরস্থানের এ মাথা ও মাথা পুরোটা বহুদিনের পূর্ব পরিচিত গেট দুটো নিজের হাতেই তিনি লাগিয়ে ফিরে এসে গোসল সেরে অভ্যাস মতো নতুন কবরটার উদ্দেশ্যে এই জীবনে যত দোয়া দুরূদ পড়েছেন একবার করে পাঠ করে খেতে গেলেন। কিন্তু এ কি দেখছেন? কুকুর এরকম কোনো মানুষের কবরে ঢোকা অসম্ভব। আবারও তার এক ধরনের প্রচণ্ড অস্বস্তি বোধ হতে লাগলো। পানির পিপাসায় কাতর হয়ে গেলেন তিনি। দৌড়ে ঘরে ঢুকে ঢকঢক করে পানির জগটা খালি করে ফেললেন। এবারে একটু ঠিক বোধ করলেও সেই পচা গন্ধটা আবার পেতে শুরু করলেন। মুর্দার জানাজা যেখান থেকে পড়ানো হয়, গন্ধটাও সেদিক থেকেই আসছে। দৌড়ে ফাঁকা জায়গার সামনে গিয়ে পরিষ্কার চাঁদের আলোয় দেখলেন মুর্দার জানাজা পড়ানোর জায়গায় ধবধবে সাদা কাফনে পরানো একটা লাশ। রহিম চাচা মানুষটা বেশ সাহসী। তিনি এই কাফনে জড়ানো লাশের বেশ কাছাকাছি এগিয়ে গেছেন আরো ভালো করে দেখার জন্য। তিনি ভাবলেন যে এত রাতে এই লাশ নিয়ে কেউ আসলো নাকি, আর আসলেও তো ভেতরে ঢুকলো কি করে? কারণ গোরস্থানের গেট দুটি তিনি নিজের হাতে লাগিয়ে দিয়েছেন। ভাবতে ভাবতে কাছে যেয়ে তা দেখলেন, তাতে
এবার সত্যি বেশ ভয় পেলেন চাচা। তার হাঁটার শক্তি যেন কেউ গ্রাস করে নিয়েছে। তবুও তিনি বিকারগ্রস্তের মতো শুধু ছুটে যেতে চাইলেন, কিন্তু পারলেন না। কি একটা শক্তি যেন তাকে ওই লাশের খুব কাছে টেনে নিয়ে গেল নিমিষে। কিন্তু সন্ধ্যায় কবর দেওয়া, মাথা আলাদা করা ঝলসানো বিভৎস লাশটা এখানে কিভাবে এলো? চাচার মাথায় কিছুই ঢুকছে না। এদিকে তার মনে হচ্ছে আশেপাশ থেকে প্রত্যেকটা লাশ মিছিল করতে করতে এখানে এসে সাদা কাফন জড়িয়ে আবার শুয়ে পড়তে থাকবে সারিতে সারিতে। এমন কিছুই ঘটল না যদিও, কিন্তু সেই সন্ধ্যার লাশটা কেন এবং কিভাবে এখানে এলো? নিথর আর হতবিহ্বল হয়ে বললেন চাচা। ধীরে ধীরে ওনার হুঁশ ফিরে এলো, কিন্তু কি ভেবে এক ঝাপটায় লাশটাকে কাঁধে তুলে নিলেন তিনি। জেদ চেপে গেছে লাশটাকে আবার কবরে শোয়াবেন, কিন্তু একই লাশটার ওজন এত বাড়ল কি করে? চাচা লাশের ভার সামলাতে কষ্ট হচ্ছে বেশ। প্রায় 50 পুরনো লাশ জোরে টেনে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে যায়। মনে হয় এখনই বুঝি হাত পা কিছু একটা ঝুলে পড়বে। সে সময় ওনার আর খেয়াল ছিল না যে লাশের শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন, ধপ করে সেটা মাটিতে পড়ে গেল। চাচার আর তখন কোনো হুঁশ কাজ করছে না। এক হাতে লাশ আর অন্য হাতে সেই কাটা মাথাটা নিয়ে সন্ধ্যায় কবরের দিকে এগিয়ে গেলেন চাচা। তার মাথায় এতই চেপ ধরেছে যে ওই লাশটাকে এখনই আবার কবরে শোয়াবেন। লাশটাকে কবরে নামিয়ে ঠিক মতো শুইয়ে দেয়া মাত্রই আবার চোখ কপালে উঠল রহিম চাচার। বড় বড় হলুদ ঘোলাটে দুটো চোখ লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে তার ডান হাত, এবং এত জোরে ধরেছে এই পৃথিবীর কারো সাধ্য নেই যে সেই হাতটা সেখান থেকে ছাড়াবে। চাচার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি জ্ঞান হারালেন। পরদিন জ্ঞান ফিরলে তিনি সকালে দেখলেন যে সকালে ঝন্টু তার মুখের উপরে ঝুঁকে বসে আছে। ঝন্টু বেশ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো যে রাতে কি হয়েছিল, আর নতুন কবরের লাশটা জানাজা পড়ানোর জায়গায় পড়ে আছে কি করে? কাল মাঝরাতে ওখান থেকে লাশটাকে তুলে এনে দ্বিতীয়বারের মতো মাটিতে নামিয়েছিলেন তিনি, কিন্তু সেটাকে কবর দিতে পারেননি। যদিও পরে ওই লাশটাকে আবার নতুন করে কাফনে জড়িয়ে ইমাম ডেকে জানাজা পড়িয়ে নিয়ম মাফিক দাফন করে গোরস্থান কর্তৃপক্ষ। কিন্তু রহিম চাচা কি যেন একটা ভয়ে ওই গোরস্থানের চাকরিটা ছেড়ে দেন, আর কেমন যেন কুবড়ে যান নিজের ভেতর। কারোর সাথেই কেন যেন আগের মতো মিশতেনও না। তো ভাইয়া, এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত, এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আর এই ঘটনাটি মূলত আমি শুনেছিলাম আমারই বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর কাছ থেকে। আর মূলত এই ঘটনাটি প্রত্যক্ষদর্শী, এবং এই ঘটনার ভিকটিম তার বাবা এবং তার পুরো পরিবার বলা চলে। ঘটনাটির সময়কাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঠিক পরপরই। তখনও তিনি বিয়ে করেননি, আর তার নাম ছিল মোহাম্মদ কালু মিয়া। উনি প্রচন্ড সাহসী একজন মানুষ ছিলেন। ঘটনাটির স্থান ঢাকাতে। উনি ঢাকার বাংলা মোটরে থাকতেন, টুকটাক ব্যবসা বাণিজ্য করতেন, আর মানুষের উপকার করতেন। মানে যখন যার কোনো সমস্যা হতো, যদি তাকে ডাকতো, দিনরাত 24 ঘন্টা তিনি নিজের কাজ ফেলে রেখে হলেও তাদের উপকার করার চেষ্টা করতেন। আর এমনই একটা উপকার করতে গিয়েই উনি জীবনের সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছিলেন, যার পরিণতি খুবই ভয়ানক হয়েছিল। মূলত সেই ভয়ানক পরিণতিটি আজকে আমাদের ঘটনার মূল উপজীব্য। তো ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে যে ওনারই এক প্রতিবেশী নিঃসন্তান এক দম্পতি। এরা একদিন দিনের বেলা ওনার কাছে এসে বলে যে, ভাই জানেন তো, আমরা দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর যাবৎ নিঃসন্তান। তো তিনি বলেন, হ্যাঁ আমি জানি যে আপনাদের কোনো সন্তানাদি এখনো আল্লাহ দেননি।
তখন বলে যে আমরা তো অনেক চেষ্টা করলাম কিন্তু কিছু থেকে কিছু হচ্ছে না, তা আপনি যদি আমাদের একটা উপকার করেন তাহলে হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে এই অভাবটা পূর্ণ করে দিবেন। তখন ওনাদের কথা শুনে ওই কালো মিয়া আঙ্কেল উনি বলতেছেন যে আপনাদের যদি এই ভয়ানক এই সমস্যা যেটি আপনারা ফিল করেন যে আপনাদের কোনো সন্তানাদি হচ্ছে না, আপনাদের একটা বিশাল শূন্যতা, তো আমার দ্বারা যদি আমার কোনো ত্যাগ স্বীকারের মাধ্যমে যদি আপনাদের একটা উপকার হয় তাহলে আমি যে কোনো ধরনের কষ্ট করতে রাজি আছি, বলেন আমাকে কি করতে হবে। তখন তারা বলেন যে আপনাকে এক বাবার এক সন্তান, ছেলে সন্তান মারা যাওয়ার ঠিক প্রথম পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে ওই কবরের মাটি নিয়ে আসতে হবে একা একা গিয়ে। তখন তিনি এইটা শুনে খুবই অবাক হন এবং বলেন যে কেন, হঠাৎ এরকম কাজ করার প্রয়োজন কেন। তখন তারা বলেন যে ওনারা এক কবিরাজের কাছে গিয়েছেন, যে কবিরাজ এই পরামর্শ দিয়েছেন যদি এই কাজটি করতে পারে তাহলে সেই এনে দেয়া মাটি নিয়ে কবিরাজ কিছু তদবির করবেন, এর ফলে হয়তোবা ওই মহিলার সন্তান সম্ভব হতে পারে। 100% নিশ্চিত না, কিন্তু একটা হওয়ার পসিবিলিটিজ আছে। তখন ওই কালো মিয়া আঙ্কেল বলেন যে ঠিক আছে বুঝলাম, কিন্তু সমস্যা হলো যে ওই এক বাবার এক সন্তান কে কোথায় মারা গেছে, কোথায় কবর দেওয়া হয়েছে, এটা আমি কিভাবে জানবো। তখন তারা বলেন যে এই খবর আমরাই রাখবো, আপনার বেশি কষ্ট করতে হবে না, আপনাকে খালি খবর দিলে আপনি কষ্ট করে জিনিসটা এনে দেবেন। তখন তিনি বলেন যে বেশি দূরে হলে তো পারবো না। তখন তারা বলেন যে না, দূরে না, ঢাকার মধ্যেই কোন একটা জায়গায় আমরা চেষ্টা করতেছি যাতে করে আপনার কষ্ট না হয়। তখন বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের যদি উপকার হয় তাহলে তো কোনো কথাই নেই, আমি সর্বোচ্চ চেষ্টাটা করব। তখন ওনারা চলে যান তাকে ধন্যবাদ জানিয়ে। এর প্রায় মাসখানেক পর হঠাৎ ওই মহিলার হাজবেন্ড এসে কালো মিয়া আঙ্কেলের কাছে বলেন যে ভাই খবর পেয়ে গেছি। তো বলে কি খবর? ওই যে আপনাকে বলছিলাম যে এক বাবার এক সন্তান, এরকম একটা কবর পেয়েছি, যে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে এবং দেখেও এসেছি আমরা। তো ভালো, খবরটা ভালো, অন্তত তাদের জন্য ভালো। তখন বলে যে ভাই চলেন আপনাকে কবরটা দেখিয়ে নিয়ে আসি। প্রিয় লিসেনার্স, এই কবরটি ছিল আজিমপুর কবরস্থানে, আর আজিমপুর কবরস্থান কিন্তু ঢাকার অনেক পুরাতন একটি কবরস্থান। তো ওনাকে সাথে করে নিয়ে যান এবং দিনের বেলাতে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর খুব ভালো করে কবরের অবস্থান এবং ওই কবরস্থানে একটা নেম, মানে যেটাকে নাম ফলক বলে আর কি, সেটাও ছিল, যে এই খবরটা কার, কেমন কি, কবে মারা গেছে, তারিখ, তার পিতা মাতার নাম কি, এগুলো লেখা ছিল। একটা বাচ্চা মানুষের কবর আর কি, বাচ্চা ছেলের কবর। তো উনি সেটা দেখে আসেন। তখন বলেন যে তোমাদের চিন্তার করার কোনো কারণ নেই, আমি অমাবস্যা বা পূর্ণিমার রাতে গিয়ে এই কবর থেকে মাটি নিয়ে আসবো। মানে মাটি বলতে কবর খুঁড়ে না, কিন্তু মানে কবরের উপর থেকে মাটি নিয়ে আসতে হবে। যদি আলগা মাটি না থাকে তাহলে কোনো কিছু দিয়ে একটু হালকা করে খুঁড়ে এক মুঠ মাটি নিয়ে আসলেই হবে। তো যাই হোক, এখন অমাবস্যা পূর্ণিমা কবে বা পরবর্তী অমাবস্যা আগে না পূর্ণিমা আগে সেই বিষয়ে ওই লোকেরাই তাকে অবহিত করেন যাদের ওই মাটি প্রয়োজন ছিল। তো মূলত উনি যেদিন গিয়েছিলেন ওই দিন পূর্ণিমা ছিল, মানে একদম ইমিডিয়েট কাছাকাছি ডেট পূর্ণিমা ছিল। তো উনি পূর্ণিমা রাতে একা একা আজিমপুর কবরস্থানে যান। তখন মানে এই স্বাধীনতার পর পর কিন্তু এই এমন বড় বড় ফেন্সিং, মানে এত দেয়াল টেয়াল, এগুলো অতটা ছিল না, ছিল কম ছিল, মানে খুব সহজে যে কোনো সময় ভেতরে ঢোকা যেত। তো উনি রাতের বেলা যান, সাথে করে একটা পুটলি নিয়ে যান। ওই সময় কিন্তু বাংলাদেশে এরকম পলিথিনের ব্যাগের এত প্রচলন হয়নি।
উনি একটা পুটলি নিয়ে যান, আর পুটলি নিয়ে যাওয়ার সময় হাতে করে একটা হালকা ওই চাকুর মতো একটা জিনিস নিয়ে গিয়েছেন, যাতে করে একটু খোঁচা দিয়ে মাটি তুলতে পারেন। কারণ ওই রাতের বেলা কবরস্থানে গিয়ে মাটি তোলার জন্য যদি দেখা যাচ্ছে যে কবরের উপর তো ঘাস হয়ে যায়, এবং ওই কবরের সেটা হয়েও ছিল, যার কারণে ওখান থেকে তো মাটি খুঁড়ে আনাটা কঠিন। এই জন্য ছোট্ট একটা ধারালো জিনিস নিয়ে গিয়েছিলেন, যাতে করে একটু খোঁচা দিয়ে কিছু মাটি তুলে আনা যায়। তো এটা নিয়ে উনি শুরু করেছেন যাওয়া, এবং যথারীতি উনি কবরস্থানে যান। তো কবরস্থানের ওই সময়ে দূরে দূরে ওই ল্যাম্পপোস্ট ছিল। তো উনি যেহেতু খুব সাহসী একজন মানুষ ছিলেন, আর ওই রাতটা ছিল পূর্ণিমার রাত, এমনি কবরস্থানে মানে একদম অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। আর তখন কিন্তু আজিমপুর কবরস্থানে এত বড় বড় গাছ, এখন যে এরকম বড় বড় গাছ দেখি, তখন কিন্তু এরকম অত বড় বড় গাছ ছিল না। তো উনি সেই কবরস্থানের কাছে মানে গিয়ে সেই কবরের কাছে যান। সেই কবরের কাছে গিয়ে যথারীতি উনি স্বাভাবিকভাবে পুটলিটা বের করেন, এবং ওনার সাথে থাকা লোহা জাতীয় একটা ধারালো জিনিস দিয়ে কবরের উপরে আঘাত করে কিছু মাটি ওই পুটলির মধ্যে রাখেন। পুটলির মধ্যে রেখে পুটলি গিট দিয়ে যখনই উনি পেছন দিকে ঘুরেছেন, তখন উনি দেখেন যে ভয়ানক আকৃতির বিশাল বিশাল দুটো কুকুর, এবং এই কুকুরের সাইজ স্বাভাবিক কুকুরের মতো না, এর থেকে আরো বহু বহু গুণ বড়। মনে হচ্ছে দুটো হাতির সাইজের কুকুর, হাতির মতো অত বড় না, কিন্তু মানে এরকম অনেক বড় আর কি। দুটো কুকুর, কালো রঙের কুকুর, চোখ দুটো লাল টকটকে, ওনার দিকে তাকিয়ে গড় 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 শব্দ করছে। মানে ঘেউ ঘেউ করছে না, কিন্তু গড় গড় শব্দ করছে। তো উনি কিন্তু এটা দেখে বুঝতে পেরেছিলেন যে কুকুর দুটি স্বাভাবিক কিছু না। কারণ হলো, উনি যাওয়ার আগে কিন্তু ওনাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি কিন্তু ভয় পেতে পারেন, সুতরাং আপনি সেইভাবে মনের একটা প্রিপারেশন নিয়ে যাবেন। তো উনি যেহেতু সাহসী মানুষ ছিল, সব ভয় ডর ওনার কাছে কিছুই না। উনি যেটি করেন সেটা হয়তো বা আমরা মানে সেটা কল্পনাও করতে পারবো না। উনি ওই কুকুর দুটো দেখে ভয় পাওয়ার পরিবর্তে উনি কি করেছেন, উনি পাশে থাকা একটা লাঠি নেন। ওই যে বাঁশের আগা, তারপরে বিভিন্ন জিনিস তো পড়ে থাকে আশেপাশে রাস্তায় ওই কবরস্থানের মধ্যে, মানে লাঠি নিয়েছিলেন। আবার এমনও হতে পারেন যে উনি ওই মানে আমার কাছে যেভাবে বলেছে যে পাশে গাছ ছিল, ওই গাছটা ছোট ছিল, তো গাছের একটা ডাল ভেঙে নেন, মানে ওটা একটা লাঠির মতো বানান, বা রাস্তার থেকে একটা লাঠি নিয়েছেন। এটা নিয়ে ওই কুকুর দুটোর দিকে নিয়ে এগিয়ে যান। মানে কুকুর দুটো ওনার দিকে কি আগাবে, ভয় কি দেখাবে, উনি উল্টো কুকুরের দিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে ওই কুকুর দুটিকে তাড়া করার চেষ্টা করেন, এবং উনি যখন দেখেন যে ওই কুকুর দুটি সরছে না ওখান থেকে, তো উনি নিজের অজান্তেই একটা সাংঘাতিক ভুল কাজ করে ফেলেন। সেটি হলো, ওনার হাতে থাকা লাঠি দিয়ে একটি কুকুরকে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে ওই দুটি কুকুর ওখান থেকে চলে যায়, আর কোনো ধরনের ঘেউ ঘেউ বা গড় গড় শব্দ না করেই ওই কবরস্থানের এক সাইডে গিয়ে হারিয়ে যায়। মনে হচ্ছে এই দুটো কুকুর এই কবরস্থানেরই কুকুর। উনি বুঝতে পারেন যে এই দুটো কিন্তু স্বাভাবিক কোনো কুকুর ছিল না, কারণ স্বাভাবিক আকৃতির কুকুর কিন্তু এত বড় হয় না, শুধু বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও হবে না। উনি হাঁটতে হাঁটতে আবার বাংলা মোটর চলে আসেন। আজিমপুর থেকে বাংলা মোটর হেঁটে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা সময়। উনি যখন ওনার বাসার কাছে এসেছেন, ওনার বাড়ির গেটে উনি আরো একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওই দুইটা কুকুর ওনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তবে ওই দুটো কুকুর কিন্তু শুরুতেও ওনাকে আক্রমণ করতে উদ্যত হয়নি, শুধু ওনার পথ আগলে দাঁড়িয়েছিল, যাতে করে ওই মাটি উনি যেন ওখান থেকে নিয়ে যেতে না পারে। কিন্তু উনি যেহেতু আঘাত করেছিলেন, এরপরে কুকুর দুটি চলে যায়। এইবার ওই দুটো কুকুর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার বাড়িতে ঢোকার পথ আগলে দাঁড়ায়। তারা মনে হয় তাকে ঢুকতেই দেবে না। ওই কুকুর দুটি আক্রমণ করার চেষ্টা করছিল না, কিন্তু ওই কুকুর দুটি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিল যেন এই মাটিটি সে রেখে দেয় তাদের সামনে বা ফেরত দিয়ে আসে। কিন্তু
উনি তো বদ্ধপরিকর, কারণ এই মাটি দিয়ে কোনো মানুষের উপকার হবে, সুতরাং এই কাজটি উনি করবেনই, যেহেতু উপকার করা বা মানুষের সেবা করা ওনার একটা নেশা হয়ে গিয়েছিল। উনি যখন দেখলেন কুকুর, উনি নিজে যে দোয়া কালাম পড়তেন মানে পারতেন সেটা পড়লেন আর কি। এরপর ওনার যেহেতু রাতের বেলা অনেক সময় একা রাস্তা দিয়ে হেঁটে আসতে, কিন্তু রাস্তাতে এমনিতেই স্বাভাবিক কুকুর থাকে, এটা কিন্তু আমরা জানি, অনেকে হাতে লাঠি নিয়ে চলাফেরা করেন। তো উনি কিন্তু ওই কুকুরকে ধাওয়া করার পরে যে হাতে লাঠিটা ছিল সেটি আর ফেলেননি, সেটা হাতেই ছিল, ওটা নিয়ে উনি চলে আসেন। তখন ওই লাঠিটা দিয়ে ওই দুটো কুকুরকে তাড়া করেন, কিন্তু এইবার কিন্তু ওই দুটো কুকুর তারা ভয় পাচ্ছে না, তারা কিন্তু এখান থেকে সরছে না, তারা ওনার চারদিক দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু ওনার বাড়িতে ঢুকতে দেবে না। ওই দুটো কুকুর কখনোই আক্রমণ করেনি, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছিল যাতে করে উনি ওই মাটিটা নিয়ে যেতে না পারেন। কিন্তু উনি আবারও ওই কুকুরগুলিকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। আঘাত পাওয়ার সাথে সাথে কিন্তু ওই দুটি কুকুর চলে যায়। উনি ওনার জীবদ্দশায় কখনোই ওই দুটো কুকুরকে দেখেননি। উনি পরদিন ওই মাটি সেই নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেন। ওই দম্পতি ওই মাটি নিয়ে সেই কবিরাজের কাছে দেন, সেই কবিরাজ মাটি দিয়ে হয়তোবা কোনো তদবির করে দিয়েছিলেন। যেই দিন সকালবেলা মানে ওই মাটিটি ওই দম্পতির কাছে হস্তান্তর করেন, ওই দিন রাতে ওনার সাথে আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো, ওই সময় তো গরমের সময় ছিল, আর ওই রাতের বেলা উনি ওই কালো মিয়া আঙ্কেল, উনি তখনও তো উনি বিয়ে করেননি, তখন উনি বাসার ছাদে ঘুমাত। ওই ছাদে একটা চৌকি পাতা ছিল, রাতের বেলা যদি ইলেকট্রিসিটি চলে যেত তখন ওই রাতে ছাদে উঠে ওই চৌকির উপর ঘুমাতেন। তো ওই রাত্রে ইলেকট্রিসিটি চলে যায়, রাত তখন প্রায় 12টা 12:30। তো উনি ওই ছাদের উপর চলে যান, ছাদে গিয়ে ওই চৌকির উপর শুয়ে আছেন, ঘুমিয়ে যান। ঝিরিঝিরি বাতাস হচ্ছিল। তো হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় এবং উনি ফিল করছিলেন কেউ যেন ওনার মাথায় হাত বুলাচ্ছে। অবাক ব্যাপার, মাথায় হাত বুলাই কে, কিন্তু উনি ঘুম থেকে উঠে কাউকে দেখতে পান না, আবার ঘুমিয়ে যান। কিছু সময় পর আবার ওনার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে কেউ ওনার মাথায় হাত বুলাচ্ছে। এভাবে বেশ কয়েকবার হয়, কিন্তু উনি কাউকে দেখতে পান না। এরপর তিনি একটু ভয় পান এবং উনি আবার নিচে চলে আসেন, কারণ তখন ইলেকট্রিসিটি আবার আসেনি, কিন্তু না আসলেও উনি আবার ওনার নিচে রুমে চলে আসেন, রুমে এসে উনি ঘুমান। প্রিয় লিসেনার্স, এখন কিন্তু আপনাদের মনে দুটো প্রশ্নের উদ্রেক হবে। এক, সেটি হচ্ছে ওই দম্পতি যারা এই মাটি নিয়ে গিয়েছিল কালু মিয়া আঙ্কেলের কাছ থেকে, তারা কি আসলেই উপকার পেয়েছিল? আসলে কি তাদের সন্তান হয়েছিল? প্রিয় লিসেনার্স, এখন কিন্তু আপনাদের মনে দুটি প্রশ্ন জাগবে। নাম্বার 1, কালু মিয়া আঙ্কেল এত কষ্ট করে, ভয়কে জয় করে, কঠিন বিপদ পাড়ি দিয়ে যে মাটি সংগ্রহ করেছিলেন এবং সেই মাটি ওই দম্পতির হাতে হস্তান্তর করেছিলেন, ওই দম্পতি কি আসলেই উপকার পেয়েছিল? তাদের ঘর আলো করে কি কোনো সন্তান হয়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, হয়েছিল। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এটা কিভাবে সম্ভব? লিসেনার্স, শয়তানকে যদি কেউ প্রভু বানিয়ে নেয় এবং কেউ যদি শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে জাদুবিদ্যার মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু পসিবল, এবং সেটি হয়েছিল। এবার আসুন প্রশ্ন নাম্বার 2। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কালু মিয়া আঙ্কেলের কি হয়েছিল? হ্যাঁ, সেটি বলছি। উনি একটি ভয়ানক বিপদের সম্মুখীন হন এবং ওনার ওই যে আমি একটু আগে বললাম যে রাতের বেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে গিয়েছিল, এরপর থেকে 1 বছর উনি সুস্থ ছিলেন।
কিন্তু 1 বছর ওই যেই রাতে উনি মাটি সংগ্রহ করে এনেছিলেন, প্রতি বছর ওই রাতে ওনার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে তাজা রক্ত বের হতো। ওই রাতেই শুধু হতো। তারপরে কিন্তু আবার 1 বছর স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কিন্তু উনি আস্তে আস্তে শরীরের শক্তি হারিয়ে ফেলতে থাকেন, মানে আগের মতো আর জোরটা পেতেন না শরীরে। অনেক ভারী ভারী কাজ উনি আসলে আগের মতো করতে পারতেন না, তবে সেই বিষয়গুলো উনি স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। কিন্তু প্রতি বছর এই সমস্যাটা হতো। তো যাই হোক, এই ঘটনার বছর 3-4 পর উনি বিয়ে শাদী করেন। কিন্তু বিয়ে করার পরে কিছু সমস্যা দেখা দিল। সেটা হলো ওনার 3-4টা ছেলে সন্তান, মানে প্রথম তারা সবাই কিন্তু মারা গিয়েছিল, শিশু বয়সে মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল এই বিষয়টির কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই মারা গিয়েছিল, কিন্তু শিশু বয়সে হঠাৎ করে অসুস্থ হয়েছে, মারা গিয়েছে। এরপরে ওনার একটি ছেলে সন্তান এবং 2টি কন্যা সন্তান হয়। তারা কিন্তু এখনো ভালো আছে, জীবিত আছে। কিন্তু ওনার পরিণতি কি হয়েছিল? ওই যে বললাম প্রতি বছর এই সমস্যাটা হতো, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছিল। এবং একদিন হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে পড়েন, খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল কর্তৃপক্ষ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার পরিবারকে জানিয়ে দেন ওনার শরীরের ভিতরের সব অর্গান নষ্ট হয়ে গিয়েছে, উনি আর বাঁচবেন না। এবং উনি সত্যিই মাত্র কয়েকদিনের মধ্যেই মারা গিয়েছিলেন, অথচ কয়েকদিন আগে উনি দিব্যি সুস্থ ছিলেন। শুধু বছরের ওই নির্দিষ্ট এক রাতে ওনার ওই সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যা ওইভাবে ছিল না। শারীরিকভাবে উনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, সেটা সত্য, কিন্তু উনি কিন্তু এর মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষাও করিয়েছিলেন, কিন্তু ওনার কোনো রোগ ধরা পড়েনি। প্রিয় লিসেনার্স, এইখান থেকে কিন্তু আমরা একটি বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে যে অনেক সময় প্যারানর্মাল জনিত কোনো অসুবিধা বা রোগ যদি হয়, হঠাৎ করে সেটা ধরা পড়ে না, আস্তে 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 মানুষকে দুর্বল করে দিতে থাকে। কিন্তু যখন ধরা পড়ে যায়, তখন আর সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ থাকে না। এটি কালো মিয়া আঙ্কেলের জীবনে হয়েছিল। আর ওই যেই নিঃসন্তান দম্পতি, যারা মানে সন্তান লাভ করেছিলেন, ওই সন্তান আসলে কি হয়েছিল, মানে ভবিষ্যতে মানে সে কি করেছিল, এখনো সে জীবিত আছে কিনা, এই বিষয়ে আমি এখনো কোনো তথ্য পাইনি যে সে এখন আসলে কোথায় আছে বা ওই পরিবারের কি অবস্থা। যদি কখনো পাই, আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই জানাবো। তো কালো মিয়া আঙ্কেল এই সাহসিকতার কাজ করতে গিয়ে, মানুষকে উপকার করতে গিয়ে যে ভয়ানক বিপদ নিজের জীবনে ডেকে এনেছিলেন, তিনি নিজেও হয়তো বা বুঝতে পারেননি উনি কি ভয়ানক কাজটি করতে যাচ্ছেন। উনি বিশাল একটা কুফুরি কাজে সহযোগিতা করতে যাচ্ছেন, উনি নিজে বুঝতে পারেননি। মানুষের উপকার করতে গিয়ে এই ভয়ানক বিপদ তিনি এবং তার পরিবারের জন্য উনি ডেকে এনেছিলেন। প্রিয় লিসেনার্স, আমরা এগুলোতে খুব সতর্ক থাকব। মানুষকে উপকার আমরা অবশ্যই করব, কিন্তু যেই উপকারের মাধ্যম দিয়ে নিজে ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে, ব্ল্যাক ম্যাজিকে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নিজে সেই ব্ল্যাক ম্যাজিকের মানে জড়িত না হলেও পরোক্ষভাবেও যদি আমরা কোনোভাবে সহযোগিতা করি, তাহলেও কিন্তু এই ধরনের বিপদ আমাদের উপর নেমে আসতে পারে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ, লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। এবং আজকে আমি যেই ঘটনাটি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা একটা কবরস্থান রিলেটেড, যেটা আমি আমার একজন দুঃসম্পর্কের চাচার মুখ থেকে শুনেছিলাম। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনাটায় চলে যাচ্ছি। আমাদের এলাকার একটা সুনামধন্য কবরস্থান ছিল, যেই কবরস্থানটা সর্বসাধারণের জন্য, যে কেউ এখানে তাদের লাশগুলো মানে কবরস্থ করতে পারত। কিন্তু এই কবরস্থানের যে একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনে তারপরেই তারা এখানে কবরস্থ করতে পারবে। আর নিয়মটা হলো, সর্বপ্রথম তার পরিচয় দিতে হবে এবং
সেই কবরস্থানে একজন গার্ড ছিল, সেই গার্ডের মাধ্যমে সেটাকে কবর দিতে হবে। আর সেই যে কবরস্থানে গার্ড বা দারোয়ান ছিল তার নাম ছিল আলমগীর। বয়স প্রায় 50 থেকে 55 বছর বয়স হবে এবং তিনি প্রায় 20 বছর ধরে এই কবরস্থানে দেখাশোনা করতেন। দিনের বেলাতে তাকে সবাই মানে বিভিন্ন রকমের কাজে সহযোগিতা করলেও রাত্রের বেলাতে উনি একদমই একা থাকতেন। একা থাকতেন না, ওনার সঙ্গে ওনার একজন সহকারী থাকতেন, কিন্তু সেই সহকারী বাড়ি গিয়ে ঘুমাইতো। আর ওই যে আলমগীর দারোয়ান আছে, উনি সেই কবরস্থানের পাশেই একটা মানে এলাকার লোকজন একটা ঘর উঠাই দিয়েছিল, সেই ঘরে উনি থাকতেন। যাই হোক, এই আলমগীর দারোয়ান সব সময় বলতো যে দিনের বেলা কবরস্থান আর রাতের বেলার কবরস্থান এক জিনিস না। আর সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে এই কবরে উনি যে আসলে কত লাশ দিয়েছে, কত দুর্ঘটনা ঘটিত লাশ, কত মানে ছন্ন বিচ্ছন্ন লাশ উনি কবরস্থ করেছেন, ওটা ওনার হিসাবে নেই। তো এই সমস্ত কিছু দেখতে দেখতেই উনি এমন একটা সাহসী হয়ে গেছেন যে ওনার কাছে এখন এই যে নর্মাল লাশগুলা তেমন কোনো কিছুই মনে হয় না। নর্মাল কি, এমন মানে ভয়ানক ভয়ানক মাথা ছাড়া, হাত ছাড়া, পা ছাড়া এমনও লাশ এসেছে, উনি এগুলা দেখেও একদমই ভয় পেত না। কিন্তু সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে হঠাৎ করেই একদিন গভীর রাতে একটা অজ্ঞাত লাশ আছে সেই কবরস্থানে। কারণ কয়েক বছর আগে আসলে এই কবরস্থানটা ওইভাবে পরিচয় মানে কি বলে নিয়মকানুন ছিল না, যেই নিয়মকানুনগুলো আমি একটু আগে বললাম রাসেল ভাই, কিন্তু আগে এরকম নিয়ম ছিল না। অজ্ঞাত কোনো লাশ আসলে সেটাকে কবরস্থ করা হতো। যাই হোক, ওই যে মানে যেই লাশটা অজ্ঞাত গভীর রাতে উনি দেখেছেন কবরস্থানের যে গেট ছিল সেই গেটের সামনে কেউ হয়তো মানে রেখে গিয়েছে। তো এই লাশটাকে দেখে আলমগীর দারোয়ান প্রথমে এই লাশটার পরিচয় খোঁজার চেষ্টা করেন, কিন্তু লাশটা মানে কোনো পরিচয় পাচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তো তখন উনি কমিটির সাথে কথা বলে, তখনও তো কিছু কমিটি ছিল, সেই কমিটির সাথে কথা বলে লাশটাকে দাফন করে দেয় একদম কবরস্থানের একটা কোণার জায়গায়। কিন্তু এই লাশটা দাফন করার প্রায় 3 দিন পরে সেখান থেকে অদ্ভুত রকমের কিছু ঘটনা উনি লক্ষ্য করেন। মাঝে মাঝেই উনি ওনার রুম থেকে শোনেন কবরস্থানের ভিতরে কেউ যেন কান্নাকাটি করছে, আবার কেউ যেন মানে এমন দেখছে যে কবরস্থানের ভিতরে কেউ হাঁটাহাঁটি করছে। আবার এমনও হতো যে কবরস্থানের ভিতরে কেউ হাউমাউ করে কাঁদছে। কিন্তু এই আলমগীর দারোয়ান যে ছিল, উনি প্রতি রাত্রেই কবরস্থান যে প্রধান গেট ছিল সেই গেটটাকে তালাবদ্ধ করে রাখতেন। তারপরেও এই সমস্ত বৃষ্টি এই সমস্ত শব্দ তার কাছে খুবই আশ্চর্যজনক লাগতো, যদিও ইনি এই সমস্ত কিছুতে একদমই ভয় পেতেন না। যাই হোক রাসেল ভাই, একদিন রাতের ঘটনা, সেই রাত্রে খুব ভারী একটা বৃষ্টি হয়। এত জোরে বৃষ্টি যে টিনের চালের বৃষ্টির শব্দতে যেন কাঁপানি শুরু করছে, মনে হচ্ছে যেন টিনের চালে বৃষ্টি না বরফ পড়তেছে। যাই হোক, এই সময় মানে ওই যে কি বলে আলমগীর দারোয়ান, তার যে রুম ছিল সেই রুমে অত রাত্রে উনি ঘুমাতে পারতেছিলেন না, উনি উঠে তাসবিহ তাহলিল পড়তেছিলেন। কিন্তু হঠাৎ করেই উনি শুনতে পারলেন এত বৃষ্টির মধ্যে কবরস্থানের লোহার যে গেটটা ছিল সেই গেটটা থেকে এত জোরে একটা শব্দ, যেই শব্দটা এই বৃষ্টির শব্দটাকেও ছাড়িয়ে যাচ্ছে। তো এই শব্দটা শুনে আলমগীর দারোয়ান বেশ খানিকটা চমকে উঠে উনি আর কি স্পষ্টভাবে শোনার চেষ্টা করছেন যে আসলে শব্দটা কোথা থেকে আসছে এত রাত্রে। বিষয়টা তার কাছে খুবই ভয়ানক লাগতেছে। যাই হোক, উনি কোনো কিছু না করে উনি বৃষ্টি থামার অপেক্ষা করছিলেন। উনি ভাবছেন যে বৃষ্টিটা থামলে একটু বাইরে গিয়ে দেখব কি হয়। তো তার কিছুক্ষণ পরেই উনি দেখলেন যে বৃষ্টিটা হালকা একটু কমেছে, এখন কম বৃষ্টি পড়ছে।
এবং তখনই উনি ওনার মানে যে একটা লাইট ছিল, বিদেশি লাইট ছিল, ওনাকে একটা বিদেশি লাইট দেওয়া হয়েছিল, লাইটের অনেক পাওয়ার। তো ওই লাইট নিয়ে উনি দেখছেন যে কেউ যেন গেটের বাহির থেকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, এত জোরে ধাক্কা দিচ্ছে যেন মনে হচ্ছে যে কেউ বাহির থেকে ভিতরে আসতে চাচ্ছে। তখন ওই যে আলমগীর দারোয়ান ছিল উনি ওনার লাইট নিয়ে বাইরে বের হলেন। তখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, উনি ছাতা নিয়ে বাইর হন এবং যখন দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার পর উনি দেখলেন যে আসলে সেখানে কেউ ছিল না, কোনো কিছুই নেই। গেটটা ঠিকঠাকই আছে, গেটের যে সামনে একটা ওদের মানে পার্সোনাল ভ্যান থাকে, সেই ভ্যানটাও ঠিকঠাক আছে, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু উনি দেখছেন ওই যে মানে ভ্যানটা ছিল, সেই ভ্যানটার গাড়িটা মানে স্টার্ট করা, গাড়িটা চলতেছে। এটা দেখে উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। উনি ভাবলেন, কিরি এত রাত্রে আবার আমাদের এই ভ্যানটা চালু করলো কে? তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে সামনের দিকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কে ওখানে, কিন্তু কোনো উত্তর নেই। এবং তিনি আবারও বললেন, এত রাত্রে কবরস্থানের এই ভ্যানটা কে চালু করলো? আশেপাশে কেউ আছেন? কিন্তু দেখলেন যে না, কোনো সারা শব্দই আসতেছে না। তখন আলমগীর দারোয়ান ধীরে ধীরে ভ্যানটার কাছে গেল, আর ঠিক তখনই উনি দেখলেন যে ওই যে ভ্যানটা যে ছিল সেই ভ্যানটার পিছনের দরজাটা খোলা রাখা, এবং সেই খোলা রাখা দরজাটার যখনই উনি লাইট ফেললেন, আলো জ্বালালেন, তখনই দেখলেন যে সেখানে একটা সাদা কাপড়ে মোড়া লাশ পড়ে আছে। এই লাশটা দেখে উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন এবং ভাবলেন হয়তো কেউ এই লাশটা রেখে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল এই জন্য হয়তো কেউ মানে আমাকে ডাকতে পারেনি, বা আমাকে ডাকছিল আমি না শুনতে পারে হয়তো চলে গেছে। যাই হোক, উনি ওই বৃষ্টি যে ছিল সেই বৃষ্টির মধ্যেই ওই লাশটাকে যে কবরস্থ করবে বা লাশটাকে নিয়ে আসবে সেই রকম কোনো ব্যবস্থা উনি করতে পারতেছিল না। কিন্তু উনি ভাবলেন যে যাই হোক, লাশটা এখানেই থাক, আমি বরঞ্চ দরজাটা মানে ভ্যানের দরজাটা লাগিয়ে রুমের মধ্যে যাই। কিন্তু উনি ভাবলেন যে হয়তো যদি লাশটা আবার কোনো কুকুর বিড়াল শিয়াল নিয়ে যায় কি করব। উনি বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়লেন, এই লাশটাকে এখন কি করবে? আর এত রাত্রে একটা অজ্ঞাত লাশ, সেটা কার লাশ, দাফন করাও তো সম্ভব হচ্ছে না। যাই হোক, তিনি ভাবলেন যে এই লাশটা নিয়ে তার রুমে রেখে দিবে এবং পরদিন সকালবেলা উনি এই কবরস্থানের যারা কমিটি আছে, যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবে। যাই হোক, উনি ওই লাশটাকে তুললেন। তুলে উনি যখন লাশটাকে তুলতেছেন তখন উনি বুঝতে পারতেছেন যে লাশটা মোটামুটি ভারী। লাশটা মানে যতটুকু দৈর্ঘ্য, যতটুকু পোস্ত, মানে পোস্ত দৈর্ঘ্য অনুযায়ী যতটুকু ওজন হওয়ার কথা ছিল তার থেকে মনে হচ্ছে 3-4 গুণ বেশি ওজন ওনার কাছে লাগছে। যাই হোক, উনি ভাবছেন হয়তো কোনো খাটো বেটে মানুষ হবে, এই জন্য ওজন লাগতেছে, হয়তো অনেকক্ষণ আগে মারা গেছে। এবং এইটা লাশটা উনি ওনার কোনো মতো কষ্ট মষ্ট করে লাশটা কাঁধের মধ্যে নিয়ে উনি ওনার রুমের মধ্যে নিয়ে যান এবং ওনার রুমের মধ্যে যে খাটলিটা ছিল যেখানে লাশ রাখা হয় সেই খাটনির মধ্যে রাখেন এবং রেখে উনি হাত মুখ ধুয়ে ওনার মানে বিছানায় যাবেন শুতে। কিন্তু যখনই উনি ওনার বিছানায় শুতে যাবেন ঠিক তার আগ মুহূর্তে উনি দেখেন যেই লাশটাকে উনি একটু আগে এই খাটলির মধ্যে রেখেছে সেই লাশটা আর দেখা যাচ্ছে না। এইটা দেখে ওনার হাত পা একদমই ঠান্ডা হতে শুরু করে, কারণ যেই লাশটা উনি একটু আগেই এখানে এনে রেখেছেন সেই লাশটা কোথায় গেল। উনি বেশ খানিকটা অবাক হয়ে গেল এবং ওনার যে রুমের আশেপাশ আছে এগুলো ভালোভাবে খোঁজাখুঁজি শুরু করলো, কারণ উনি আসলে কি করবেন বা আসলে উনি কেনই বা খোঁজাখুঁজি করছেন, কারণ লাশ তো আর উঠে অন্য জায়গায় যাইতে পারবে না। তারপরেও নিজের এই সমস্ত কাজকর্মে উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন যে উনি পাগল হয়ে গেছেন নাকি। লাশ তো আমি রাখছি খাটলির মধ্যে, আর খাটলি থেকে লাশ আবার বিছানায় বা অন্য কোথাও যাবে কিভাবে। তো ওনার কাছে বিষয়টা বেশ খানিকটা অবাক লাগতেছিল,
রাসেল ভাই, আমি প্রথমে বলেছি উনি এই 20 বছরের অভিজ্ঞতায় মানে এত বেশি সাহসী হয়ে গেছেন, এগুলো ওনার কাছে মানে কিছুই মনে হচ্ছে না। কিন্তু উনি আশ্চর্য হচ্ছেন, শুধুমাত্র আশ্চর্য হচ্ছেন যে আসলে কেন, কিভাবে এগুলো হচ্ছে। তখন উনি টেনশনে পড়ে যান যে আসলে এই লাশটা নিয়ে আসলাম, এখন এই লাশটা যদি কালকে সকালবেলা মানে এই লাশের লোকরা এসে বলে যে লাশটা কোথায়, আপনি কি করেছেন, তখন তো আবার একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। লাশটা কেনই নিয়ে আসলাম বা লাশটা আসলে এখন কোথায় গেল, এই বিষয়টা নিয়ে ওনার খুব টেনশন হতে থাকে। আর ঠিক তখনই উনি ওই যেই ভ্যান গাড়িটা ছিল কবরস্থানের সামনে, গেটের সামনে, সেই ভ্যান গাড়ির মধ্যে যান এবং গিয়ে দেখেন যে সেই যে ভ্যান গাড়িটা ওখানে ছিল, সেই ভ্যান গাড়িটা এখন নাই। মানে রাসেল ভাই, আপনি বুঝতে পারেন যে একটা ভ্যান গাড়ির থেকে লাশটা নিয়ে আসলো এবং লাশটা নাই, এখন যে ভ্যান গাড়িটা ছিল সেই ভ্যান গাড়িটাও নাই। উনার এটা দেখে এবার উনি ভয় পাইতেছেন, মানে উনি কোনোভাবেই মানে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না যে আসলে তার সঙ্গে হচ্ছেটা কি। তখন উনি মানে ওইখানে যেখানে গেটটার সামনে, সেই সামনে একটা চেয়ার রাখা আছে, সেই চেয়ারটার মধ্যে বসে একটু চিন্তা করা শুরু করতেছেন যে আসলে কি করবে বা কি হচ্ছে, এগুলো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করছেন। আর ঠিক তখনই উনি কবরস্থানের ভিতর থেকে মানে শব্দ শুনতে পাচ্ছেন, কেউ যেন কবর খুঁড়ছে। কবর খুললে যেরকম মাটি কোদাল দিয়ে খুললে যেরকম শব্দ হয় কবর খোঁড়ার, ঠিক সেই রকম একটা শব্দ উনি শুনতে পাচ্ছেন। এবং এটা দেখে, এটা শুনে উনি বেশ খানিকটা অবাক হয়ে যান। এমনিতেই উনি ভয়ের মধ্যে আছেন, তার মধ্যে আবার কবরস্থানের ভিতরে এরকম একটা শব্দ। উনি এত বেশি অবাক হন, উনি কোনোভাবেই নিজেকে আর মানে কন্ট্রোল করতে পারছেন না। যাই হোক, উনি ওনার হাতে থাকা যে লাইটটা ছিল, সেই লাইট দিয়ে যখন এই কবরস্থানের ভিতরের দিকে আলো ছুড়লো, আলো ফেললো, আর তখনই দেখলো দুটা সাদা পাগড়ি পরা মানুষ, তাদের মুখ দেখা যাচ্ছে না, তারা একটা কবর খুঁড়ছে এবং সেই কবরের উপরেই একটা খাটলির মধ্যে লাশ রাখা আছে। এইটা দেখে উনি আর কোনো কিছুই মানে মানে রিয়েলাইজ করতে পারতেছেন না, উনি কোনোভাবেই এটাকে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আর ঠিক তখনই হঠাৎ করেই ওনার মানে পিছন থেকে কেউ একটা শব্দ করে, মানে গেটের মধ্যে কেউ একটা শব্দ করে, সেই শব্দটা শুনে উনি যখন এই কাঁধটা পিছনের দিকে যাবেন, আর ঠিক তখনই ওনাকে কেউ একটা আঘাত করে বা কোনো কিছুর সাথে উনি আঘাত পেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালবেলা যখন এলাকার স্থানীয় মানুষ আসেন সেই কবরস্থানের দিকে, তখন দেখেন যে ওই যে মানে আলমগীর দারোয়ান সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন তারা খুব তাড়াতাড়ি করে আলমগীর দারোয়ানকে হসপিটালে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে তাকে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করা হয় যে পরদিন তার সঙ্গে কি হয়েছিল, কেন তিনি এভাবে হলেন। তখন আলমগীর দারোয়ান ওই কবরস্থানের সভাপতিকে গত রাত্রের সম্পূর্ণ ঘটনা খুলে বলেন এবং সাথে সাথেই আলমগীর দারোয়ানকে নিয়ে আলমগীর দারোয়ানের প্রথমে রুমে যাওয়া হয়। দেখেন যে সেখানে ঠিক খাটলির জায়গায় আছে, কোনো কিছুই নেই, সব কিছু ঠিকঠাক আছে এবং কবরস্থানের যে ভ্যানটা ছিল, ভ্যান গাড়িটা, সেই ভ্যান গাড়িটাও ঠিক জায়গায় আছে। কিন্তু রাসেল ভাই, আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে, কবরস্থানে গত রাত্রে মানে কবরস্থ করা হয়েছে এমন একটা কবর, নতুন কবর দেখা যাচ্ছে। এইটা দেখে স্থানীয় যারা সেখানে ছিল সবাই অবাক হয়ে যায়। এই নতুন কবরটা কার? এই নতুন কবর নিয়ে শুরু হয়ে যায় আলোচনা, সমালোচনা। এই কবরস্থানে লাশটা কার? এটা দেখে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, ভয়ের একটা লোল পড়ে যায়। আর ঠিক তখনই ওই কবরস্থানের যে সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারা স্থানীয় একজন বড় মাওলানার কাছে যায়, গিয়ে জিজ্ঞাসা করে যে আসলে হুজুর, এরকম তো একটা ঘটনা আমাদের কবরস্থানে ঘটে গেছে, এখন আমরা কি করব? তো এটা শোনার পর সেই মাওলানা তাদেরকে বলেন যে আসলে সাধারণত কোনো সময় জিন ভূত কিংবা জিনেদের কিছু লাশ তারা দুনিয়ার মধ্যে কবরস্থান করে, কারণ কিছু কিছু জিন মানুষের সঙ্গে মেলামেশা, মানুষের সঙ্গে থাকতে থাকতে এমন একটা তাদের অবস্থা হয় যে তারা পৃথিবীর মধ্যেই থাকতে চায়।
আর ঠিক তখনই রাতের অন্ধকারে কেউ হয়তো এরকম ভালো কবরস্থান করে যায়। আবার এটা হতে পারে যে কোনো সন্ত্রাসী বা অন্য কেউ কোনো মানুষকে মেরে বা কোনো মানুষকে মানে মানুষের সঙ্গে দ্বন্দ্ব করে মেরে এখানে দাফন করে দিয়েছে। তো এইটা যখন আর কি ইমাম সাহেবের কাছ থেকে সভাপতি সেক্রেটারি শুনতে পারে, তখন তারা আরও বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। কারণ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে এখানে রেখে যায়, তাহলে তো পুরো মসজিদ কমিটি সহ মানে কবরস্থান কমিটি সহ ওই আলমগীর দারোয়ানও কঠিনভাবে ফেঁসে যাবে। তো এখন আসলে কি করবে, এই বিষয়টা নিয়ে সবার মধ্যে পুরো এলাকার মানুষ নিয়ে একটা মিটিং বসে। রাসেল ভাই, এই মিটিংয়ের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে চলেন কবরটা খুঁড়ে দেখি, আবার কেউ বলে এই আলমগীর দারোয়ানকে ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন সে কিছু করেছে কিনা। ঠিক তখনই আবার বলে যে আলমগীর দারোয়ান তো অজ্ঞান অবস্থায় ছিল, সে কি করবে, তার প্রতি আর কারো সন্দেহ হয় না। তো আবার অনেকেই বলে কেউ হয়তো আলমগীর দারোয়ানকে এরকম অজ্ঞান করে একটা লাশ এখানে পুঁতে রেখেছে, কোনো সন্ত্রাসীও হতে পারে। তো বিভিন্ন রকমের এরকম মন্তব্য যখন আসে, তখন একটা সময় সিদ্ধান্ত হয় যে কবরস্থান থেকে ওই লাশটাকে তোলা হবে। আর ঠিক তখনই সেখানকার যে ইমাম সাহেব ছিল, সেই ইমাম সাহেব বলে যদি এটা কোনো জিনের হয় তাহলে আমরা পুরো এলাকাবাসী অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ব। আর ঠিক তখনই এলাকার মানুষ এই বিষয়টা নিয়ে রাসেল ভাই খুবই টেনশনের মধ্যে পড়ে, এবং যখন এই এলাকার এই বিষয়টা মেম্বার চেয়ারম্যান পর্যন্ত যায়, তখন তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমরা আশপাশের কয়েকটা গ্রাম ভালোভাবে খোঁজ খবর নিব। যদি কেউ মারা যায়, যদি কারো লাশ গুম হয়ে থাকে, যদি কেউ হারানো যায়, বা যদি কারো এরকম কোনো অভিযোগ আছে, তখন আমরা এই কবরটাকে খুঁড়ে দেখব যে আসলে এই লাশটাকে সেই লাশ কিনা। আর যদি মানে ইয়া হয় কি বলে কোনো খোঁজখবর না আসে, তাহলে এই লাশটা এখানেই থাকবে। এই সিদ্ধান্তটা নেওয়ার পর আসলে এলাকার মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে যে না ঠিক আছে, সিদ্ধান্তটা খারাপ হয়নি। রাসেল ভাই, ঘটনাটি শোনার পর আমারও মনে হয়েছে যে না এই সিদ্ধান্তটা ভালো ছিল, কারণ যদি কোনো জিন ভূতের হতো তাহলে বিষয়টা অনেক খারাপ হয়ে যেত। যাই হোক, তখন মানে এই সারা দিনেই এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেই দিন সবাই ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর এই যে আলমগীর দারোয়ান যে ছিল, সেই দারোয়ানও যখন রাত্রের বেলা ওনার ঘুম আসতেছিল না, কিন্তু হঠাৎ করেই ওনার ঘুম চলে আসে, উনি ঘুমান। এবং পরদিন সকালে ওই যে কবরস্থান ছিল, সেই কবরস্থানের সভাপতি, সেক্রেটারি এবং ওই যে আলমগীর দারোয়ান ছিল, তারা তিনজনেই একই স্বপ্ন দেখে। তারা তিনজনেই এমন একটা স্বপ্ন দেখে যে এই স্বপ্নটা তাদের পুরো মানে জীবনের সব থেকে ভয়ানক একটা স্বপ্ন ছিল। তারা দেখে রাতের অন্ধকারে তিনজন মানুষ আসে, এবং তিনজন মানুষ এসে একটা মানে লাশ নিয়ে আসে সাদা কাপড়ে মোড়া, এবং তারা সেই লাশটা নিয়ে এসে তাদের কবরস্থানের সামনে প্রথমে জানাজা পড়ায়, এবং জানাজা পড়িয়ে তারা সেই কবরস্থানে ওই লাশটাকে দাফন করে চলে যায়। তো এই যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা যখন তিনজনেই দেখে, তিনজনের স্বপ্ন তো আর মানে মিস হতে পারে না, তিনজনের স্বপ্ন তো আর ভুল হতে পারে না। তখন এই তিনজনের স্বপ্ন এলাকার মানুষ এবং এলাকার যে মেম্বার চেয়ারম্যান ছিল তাদের সহ স্থানীয় যারা পুলিশ প্রশাসন ছিল তাদেরকেও ডেকে নিয়ে আসা হয়। নিয়ে এসে এই ঘটনাটা যখন সবাইকে খুলে বলে, তখন সবাই এটা সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, এই কবরটা এভাবেই থাকবে। যদি কোনো দিন কেউ কোনো রকমভাবে দাবি করেন যে কারো লাশ হারা গিয়েছে বা এটা নিয়ে দাবি করেন, তখন এটা নিয়ে ভাবা যাবে। যাই হোক রাসেল ভাই, এই ঘটনার পর ওই যে কবরস্থানে যে আলমগীর দারোয়ান ছিল, উনি তারপরেও দীর্ঘদিন এই কবরস্থানে দারোয়ানিগিরি করেছেন, কিন্তু এই ঘটনার পর উনি অনেক ঘটনা দেখেছেন। রাতের বেলা উনি দেখেন যে সাদা পাঞ্জাবি পরা অনেক মানুষ সেই কবরটাকে মানে দোয়া করতে আসেন, অনেকেই সেই কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কোনো দিন তার সাথে কোনো খারাপ কিছু হয়নি। উনি যতদিনেই দেখেছেন ওই লোকগুলো আসে কবরস্থানে, কবর জিয়ারত করে, হয়তো করে আবার চলে যায়। তো রাসেল ভাই, এটা ছিল একটা ঘটনাটা কত সালের বা কত দিনের সেটা আমি জানতে পারিনি,
কিন্তু ঘটনাটা সত্যি বলে আমার মনে হয়েছে, তাই আপনাকে শেয়ার করলাম। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি শ্রী সাগর চন্দ্র কর্মকার, লিখছি গাজীপুর থেকে। আমি একজন ছাত্র এবং পাশাপাশি বাবার ব্যবসায় সাহায্য করি। আমি প্রায় 1 বছর হলো ভূত নাইট শুনছি। অন্যান্য ধর্মের থেকে আমাদের ধর্মে ভূত প্রেত আত্মার বিশ্বাস একটু বেশি। অর্থাৎ শ্রী সাগর চন্দ্র কর্মকার তিনি খুব সম্ভবত সনাতন ধর্মের অবলম্বী, এবং সেখানে আমরা জানি যে ভূত প্রেত আত্মার বিশ্বাসটা একটু বেশি, যেটা তিনিও বলছেন। ছোটবেলা থেকে মায়ের কাছে নানা রকম গল্প শুনে বড় হয়েছে। আমার মা নিজ চোখে একবার অলৌকিক ঘটনা দেখেছিলেন। তখন তার বয়স ছিল 13-14 বছরের মতো। ঘটনাটা সকলের বোঝার সুবিধার্থে আমি আমার মায়ের ভাষাতেই লিখে পাঠাচ্ছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। সেবার আমাদের গ্রামের একজন পুরোহিত মারা যান। তো আমি ও আমার দাদি গেলাম সেই বাড়িতে ওনার লাশ দেখার জন্য। সবাই মিলে শ্মশানে গিয়ে লাশ পুড়িয়ে ফিরে আসার পরে দিদার সাথে সেই বাড়ির রান্নাঘরে গেলাম। সেখানে দেখলাম বেশ ভালো মন্দ রান্না হচ্ছে, এবং রান্নাঘরটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দিদাকে জিজ্ঞাসা করলাম যে এই খাবার কার জন্য রান্না করছে। দিদা বলল এটা নাকি যে মারা গেছে তার খাবার জন্য। আমি হাসতে হাসতে বললাম, মরা আবার খাবার খায় নাকি? দিদা আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর, একদম মরা মরা করবি না, কি হয় দেখতে থাক। ধমক খেয়ে আমিও চুপ করে গেলাম। সব রান্নাবান্না শেষ করে বাড়ির পেছনে আমবাগানে বেশ খানিকটা জায়গা পরিষ্কার করা হলো। তারপর একে একে সব খাবার গামলা আর বাটিতে সাজিয়ে রাখা হলো, সাথে মিষ্টি আর পান সুপারি। তারপর সবাই যে যার মতো বাড়িতে চলে আসলো। সময়টা তখন সন্ধ্যা। সূর্যের লাল আলো এসে বাগানের একটা অতি প্রাকৃত দৃশ্যের সৃষ্টি করলো। দিদা আমাকে নিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। আমাদের মতো আরো অনেকেই ঝোপের আড়ালে লুকিয়েছিলেন কি হয় দেখার জন্য। আমাকে দিদা বারবার করে বলে দিলেন যেন একদম চিৎকার না করি। দিনের আলো যখন প্রায় শেষ, ঠিক তখন হঠাৎ করে সব পাখির কিচিরমিচির আওয়াজ একবারে বন্ধ হয়ে গেল। পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল আমবাগানটা। আর ঠিক এর পরপরই শুনতে পেলাম একটা ভারী নিঃশ্বাসের শব্দ। আমি আর দিদা ঝোপের আড়াল থেকে যতটুকু দেখলাম তাতে আমাদের শরীর তখনই ভয়ে জমে গেল। আমরা দেখলাম কুচকুচে কালো একটা অবয়ব, না মানুষের না কোনো প্রাণীর, সে সেই খাবারের মাঝখানে এসে বসলো। আর আমাদের চোখের সামনে একে একে সব খাবারগুলো সেই অন্ধকার গহ্বরে লুকিয়ে গেল। সেই কালো জিনিসটাকে প্রথমবার দেখার পরে আমি ভয় চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আমার দিদা আমার মুখ চেপে ধরে রেখেছিল। সব খাওয়া শেষ হয়ে যেতেই সে বাগানের ভেতর দিয়ে অন্ধকারে মিশে গেল। আমার গা হাত পা তখন সব ভয়ে থরথরিয়ে কাঁপছে। দিদা কোনো মতে আমাকে কোলে নিয়ে বাড়ি ফিরিয়ে আনে। এরপর আমার খুব জ্বরও হয়, তবে কয়েকদিন পরে আমি সুস্থ হয়ে উঠেছিলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই, কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা এবং প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছেন। তো তিনি বাংলাদেশের কোন একটা সরকারি ফোর্সে কর্মরত আছেন, সংস্থার নামটি তিনি উল্লেখ করছেন না। গত নভেম্বর মাসের 6 তারিখে তার রাত 10টা থেকে 3টা পর্যন্ত কন্ট্রোল রুমে ডিউটি ছিল। তো বাসা থেকে আসার পথের দূরত্ব, মানে হাঁটা দূরত্ব হচ্ছে 20 মিনিটের। ঠান্ডা ছিল আবহাওয়া, আর তাদের বাসাটা 5তলা বিল্ডিং এবং ওই বাসাটা বেশ ঠান্ডাই থাকে। তো বারান্দার পর্দাটা নিয়ে তিনি ঘুমায়, মানে বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখে অনেক মানুষের জটলা পেকে আছে। তার কাছে অন্যরকম মনে হতে লাগলো যে কি হলো হঠাৎ করে। তিনি অফিসে চলে যাবে। তো বিদায় নিয়ে, তার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে সে চা খেয়ে অফিসের দিকে রওনা দিবে। তো চা না খেয়ে তখন রাত্রে 10টা 20 বাজে, 9টা 20 বাজে। তো চা না খেয়ে তিনি ঝামেলা, মানে চাটা খেয়ে নর্মালি তিনি বের হন।
তো তিনি নিচে নামবে এমন সময় একজন ব্যক্তি বলল যে বাড়িতে ইমরান নামে একটা ছেলে ছিল, সে ছেলেটা সুইসাইড করেছে। এ কথা শুনে তার ভিতরটা হু হু করে ওঠে, কারণ ইমরান ছেলেটা খুব সাদাসিধা একটা ছেলে ছিল, 17 বছর বয়স মাত্র। প্রায় তার গলার আওয়াজ তিনি পেতেন, মাঝে মধ্যে পরিবারের সাথে ঝামেলা লেগেই থাকতো। তো তো ভাবলো যে স্যার ইমরানের লাশটা দেখে যায় এক নজর, যেহেতু তাকে চিনে দেখেছে। তো সামনেই যেহেতু বাসা, তো তিনি যায় তাদের বাড়ির কাছে, ঘরের কাছে যায়, ঘরে ঢুকতেই তাই দেখে ফ্যানের সাথে ঝুলন্ত ইমরানের সেই লাশ। কি দৃশ্য, কি অবস্থা, মানুষজন জটলা পেকে দেখছে আর কি। জিব্বাটা বের হয়ে আছে, সাদা ফেনা বের হচ্ছে রক্ত মিশ্রিত মুখ থেকে, আর চোখ দুটো দিয়ে অপলক দৃশ্যে তাকিয়ে আছে, আর মুখের আকৃতিটা অনেকটা বিকৃত। তো অনেক লাশ তিনি দেখেছেন জীবনে, যেহেতু তিনি ফোর্সে চাকরি করেন, এমন বিকৃত লাশ তিনি আগে কখনো দেখেন নাই। ছেলেটাকে প্রায় সময় বাসার সামনে দেখতো। ও গরিব ঘরের সন্তান ছিল, অনেকে বলা বলি করছে ছেলেটা নাকি নেশাগ্রস্ত ছিল, নেশার টাকা সংগ্রহ করতে না পেরে হতাশায় সুইসাইড করেছে। যাই হোক, তাদের ডিউটির উদ্দেশ্যে তিনি রওনা দেন। ডিউটিতে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়ে যায়। তো ডিউটি স্টার্ট করে, তো নিজের মতো ডিউটি শেষ করে তিনি। তো সেই লাশ নিয়ে তিনি আমার একটা ভাবেন নাই, কারণ অনেক ব্যস্ত থাকতে হয় কাজের মধ্যে ডুবে গেলে, আপনারা দেখবেন কোনো কাজের মধ্যে ডুবে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক কথাই মনে পড়ে না। যাই হোক, তিনি এত কিছু ভাবেন নাই। রাত 3টায় ডিউটি শেষ করে তিনি বাসার দিকে রওনা দিচ্ছিলেন। যেহেতু রাত 3টা, সিটি কর্পোরেশন হলেও তিনি যে এলাকায় থাকতেন সেটা অনেকটা একটু নিম্ন শ্রেণীর এলাকা, বস্তি এলাকা তিনি বলেছেন। তো রাস্তা ছিল জনশূন্য, শীতকাল হওয়ার কারণে 2 ফুট সামনে দেখার কোনো উপায় ছিল না, যেহেতু রংপুর এলাকা, অনেকে বুঝতে পারছেন শীত কেমন হতে পারে। তো 20 মিনিটের পথ, হঠাৎ তার সামনে 4টা কালো কুকুর অনবরত ডাকাডাকি করছে। তো স্পষ্ট কুয়াশায় দেখাও যাচ্ছে না, তিনি অনেকটা বুঝতে পারছিলেন যে চারপাশ থেকে যে কুকুরগুলো আসছে সেগুলা এই এলাকার মানে এরকম কুকুর না, এরকম দেখতে না। 4টা কুকুরের আকৃতি ডিফারেন্ট, তার যাওয়ার রাস্তা ব্লক করে দিয়েছে অদ্ভুত এই কুকুরগুলা। তো তিনি দোয়া কালাম পড়া স্টার্ট করে দেয়, মনে মনে ভাবছে যে তার সাথে যা ঘটতে যাচ্ছে তা মোটেও সুখকর কিছু না। চিন্তা করছিল যদি দৌড়াতে যায় তাহলে কামড় না দিয়ে বসে, কারণ কুকুরগুলো অনেকটা হিংস্র মনে হচ্ছিল তার কাছে। তো তিনি চিৎকার করা স্টার্ট করে। তো সেই কুকুরগুলো ভয় না পেয়ে উল্টো তার দিকে আবার তেড়ে আসছিল, আর নাছরবান্ধা কুকুরগুলো কোনোভাবে থামছিল না। তো তিনি মোবাইল ফোন বের করে দেখে, তার স্ত্রীকে ফোন দিবে, কিন্তু মোবাইল বের করে যে টিপবে, তিনি মোবাইল ফোনটা যে টিপাটিপি করবে কিছু এরকম শক্তি পাচ্ছিল না, ফোন দেওয়ার শক্তি নাই। এবং মোবাইল বের করার পর তিনি অনুভব করতে লাগলো যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। চারদিক তখন একদম নীরব, শুধু কুকুরগুলোর আওয়াজ আসছিল। এমন সময় মানুষের চলাফেরা তিনি লক্ষ্য করেন নাই, মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল চিৎকার দিবেন, কিন্তু অনেকটা জোরে চিৎকার দিয়েছে ঠিকই, কিন্তু আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ পাশ থেকে একটা লোক কোথা থেকে যেন এসে বলে, হাসান স্যার নাকি? কি অবস্থা স্যার, এত রাতে আপনি দাঁড়িয়ে আছেন কেন? তো তিনি বলেন এই কুকুরগুলো পথ আটকে রেখেছে, যেতে দিচ্ছে না। অনেক বেশি কুয়াশা হওয়ার কারণে লোকটার মুখ বোঝা যাচ্ছিল না, আর গলার কণ্ঠস্বর যেহেতু ভাঙা, শীতকালে মানে ভাঙা ভাঙা কণ্ঠস্বর এরকম মনে হচ্ছে। তো ওই লোকটা একটা উচ্চ স্বরে ধমক দিল কুকুরগুলোকে। ধমক দেওয়ার সাথে সাথে কুকুরগুলো খুব তাড়াতাড়ি তার ওই জায়গা থেকে চলে যায়। এরপর লোকটা আমার কাছে এসে বলল, এরা আমারই পোষা কুকুর স্যার, আপনার কোনো ক্ষতি করবে না, ভয় নেই, চলে যান, বাসায় চলে যান। তখন অনেকটা স্বাভাবিক মানে তিনি হয়ে গেলেন। তো ভাবলো যে রাস্তাঘাটে কুকুর বিরক্ত করতেই পারে, আর একটু লোকটার দিকে এগিয়ে দেখে ধন্যবাদ দেওয়ার জন্য, যে থ্যাঙ্কস জানাবে। এমন সময় লোকটার কাছে যেয়ে দেখে যে ইমরানের চেহারা দেখছে। তো তিনি সন্ধ্যায় ফাঁসিতে ঝুলানো অবস্থায় ডিউটিতে, মানে ইমরানকে দেখে ডিউটিতে আসছে, এখন মুখোমুখি দেখছে, হাত পা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা তার। উনি অজান্তে জিজ্ঞেস করে যে তুমি না একটু আগে দেখলাম তুমি নাই, মারা গেছ? তো ওখান থেকে কথা আসতে থাকে যে আমার দেহটা ময়না তদন্তের জন্য ছিন্ন ভিন্ন চলছে, কষ্ট হচ্ছে আমার, ঘোরাফেরা করছি, যদি কেউ বাঁচাতে আসে এই আশায়। তো উনি ওই ইমরান বলছে যে আপনি একটু হাসপাতালে যাবেন স্যার, গেলে আমি বেঁচে যেতে পারি। উনি আর কিছু চিন্তা করে না, পাত চিন্তা না করে দৌড় দেয়, আর পিছন থেকে চিৎকার আসছে, কি বলছে তিনি জানেন না। তিনি কোনো কিছু তোয়াক্কা না করে তার মতোই দৌড়াচ্ছিল। হঠাৎ সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো ছিল এবং রাস্তা ব্লক ছিল। তিনি ভাবছিল হয়তো কেউ এসছে, তো সাহায্য নিতে যাবে। এমন সময় অ্যাম্বুলেন্সের কাছে যেয়ে দেখে যে
এটা সেই অ্যাম্বুলেন্সে যে অ্যাম্বুলেন্সে লাশটা করে নিয়ে যাচ্ছিল ইমরান। তখন সে কুকুর দেখে যে সে কুকুর 4টা তার হাত পা শুনছে। তিনি ওই জায়গায় অজ্ঞান অবস্থায় মানে ওই জায়গায় অজ্ঞান হয়ে যায় গাড়ি অ্যাম্বুলেন্সের সামনে এসে। তো তার যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় কুকুরগুলো তার হাত পা শুকছে, জোরে চিৎকার করে, আর কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার চিন্তা করছিল, কিন্তু চিন্তা করার শক্তি পাচ্ছিল না। এবার কোনো মতে চিন্তা না করে সেদিন দৌড় দেন বাসার সামনে আসতে তিনি যেহেতু পাশাপাশি বাসা, তিনি দেখেন যে ওই বাড়িতে মানুষের জটলা লাশের বাড়িতে। তখন একজন এসে বলল, স্যার আপনার শরীরে এত ময়লা কেন? তো তিনি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলেন, বলল যে না কিছু হয় নাই। তো তিনি জিজ্ঞেস করে, কি লাশ দাফন হয়ে গেছে নাকি? তিনি বলে যে না, ওই পোস্টমর্টম শেষ হয়েছে, এখন মানে রাস্তায় আছে, বাড়িতে নিয়ে আসতেছে। বাড়িতে লাশ পৌঁছালে ফজরের পরে দাফন করা হবে। তো এরপরে আমি আর কিছু ছাদ পাঁচ না ভেবে মোবাইল ফোন বের করে দেখে ভোর 5টা বাজে। এর মধ্যে যে টাইমটা ইন্টারভেল ছিল 2 ঘন্টার মতো, সেটা কি হয়েছে তিনি জানেন না, ভালো করে স্পষ্ট তার মনেও নেই। যতটুকু মনে আছে তিনি সেটা শেয়ার করেছেন, লিখেছেন যে এটা আমার মনে নাই কি এর মধ্যে কি হয়েছে, এটা আল্লাহ ভালো জানেন। তো তিনি বাসায় পৌঁছানোর পর তার স্ত্রীকে দেখে কান্না করছে। তো যেহেতু তার 2 ঘন্টা ধরে অফ পাচ্ছে, ফোন খুঁজে পাচ্ছে না, তো অফিসও ফোন দিয়েছে। তিনি অফিস থেকে বলেছে 3টা ডিউটি শেষ করে নাকি বাসায় রওনা দিয়েছে। যেহেতু যে জব করে, যে চাকরি করে, ভয়ের চাকরি, কোনো বিপদ হলো নাকি। তো তার শরীরের পরে ময়লাটলা দেখে তার স্ত্রী জিজ্ঞেস করে এমন অবস্থা হলো কেন? তখন সেও ঘটনা বলে যে এই অবস্থা ঘটেছে। তখন বলার চেষ্টা করেছে তার ওয়াইফকে, তার ওয়াইফও ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। সেদিন ভোর থেকে প্রায় বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগেছিল তিনি। তো প্রায় সময় যখন ঘটনা চিন্তা করেন তখনই তার খারাপ লাগে। তো এটা শেয়ার করেছেন আমাদেরকে। তো বেশ অনেক বছর আগের কথা এখন বলছি, কারণ দশক পেরিয়ে গেছে, 1 দশকেরও বেশি সময়ের আগের কথা। এরকম একটা সময়, তখন সজীব মৃধা তার এসএসসি পরীক্ষা ছিল, তিনি তখন এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার হয়তো 15 দিন 20 দিন বাকি, এরকম একটা সময় হঠাৎ খুব একটা মানে মন ভাঙা খবর তারা পান, হৃদয় ভাঙা খবর পান যে তাদের একজন কাছের বন্ধু, মানে সহপাঠী, একসাথে পরীক্ষা দেবেন, এরকম এক বন্ধু, ধরুন তার নাম সোহেল নাম এক বন্ধু, রাতে প্রচন্ড পেট ব্যথা হয়ে হাসপাতালে অ্যাডমিটেড হয়েছিল এবং পরবর্তীতে পরদিন সকালে রাতেই সে মারা যায়। অল অফ এ সাডেন এরকম একটা ব্যাপার তার সাথে ঘটে এবং সে মারা যাওয়ায় তার পরিবার খুবই আহত, খুবই কান্নারত হয়ে গিয়েছে, সবাই কাঁদছে। এবং সজীব মৃধাদের জন্য ব্যাপারটা ছিল একদমই শকিং, মানে তিনি খুবই শকড হয়েছিলেন। তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তিনি শুধু গেলেন বন্ধুর বাসায়, গিয়ে বন্ধুর মৃতদেহ দেখলেন এবং তিনি তাকিয়ে রইলেন। এসএসসি পড়া অবস্থায় কিন্তু মানুষের বয়স যে খুব বেশি থাকে তা না, কৈশোর ছাড়ানো বয়স, কৈশোর যাচ্ছে এরকম একটা বয়স। তো কৈশোরেই আসলে থাকে, তখনও কৈশোর চায় না, আসলে কৈশোরেই বয়স, কিশোর বয়স তখন। তো সজীব মৃধার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং তার সাথে আরো যারা বন্ধু ছিল, সহপাঠী, সবারই মন খারাপ হলো। এবং মাত্র কয়েকটা দিন পরে এসএসসি পরীক্ষা, হঠাৎ এক পেট ব্যথায় তার বন্ধু মারা গেল। খুব খারাপ লাগলো তার কাছে। যাই হোক, তো কি করবেন, তাদের সেই বন্ধুর আবার বাবা ছিল না, তার বাবা মারা গিয়েছিল। সে তার মায়ের কাছে থাকতো এবং তার পরিবারে তার মা আর বোন ছাড়া আসলে কেউ ছিল না। তার মা এবং বোনকে নিয়ে সে তাদের মামার বাড়িতে ভাড়া থাকতো। তো যাই হোক, ওইরকম একটা দিনে হঠাৎ তখন ডিসাইড হলো যে রাতের বেলায়, ওই দিনই রাতে, মানে বিকালের মধ্যেই আর কি নিয়ে যাওয়া হবে তাদেরকে তার নানা বাড়িতে আর কি, নানা বাড়িতে নিয়ে দাফন করা হবে লাশ। এবং তার নানা বাড়ি হচ্ছে সেই কুমিল্লার কোন একটা জায়গায়। তো যাই হোক, সজীব মৃধা সাহেব তখন ছোট, তারা ডিসাইড করলো যে তারা যাবে। যদিও তার বাবা মা যেতে দিচ্ছিল না, ছোট ছেলে তখনও, সেও এসএসসি পরীক্ষার্থী, কিন্তু তারপরও জোরাজুরি করে যেহেতু তাদের কাছের বন্ধু, তারা যাবে ঠিক করলো। তো সজীব ভাই এবং তার সাথে আরো 2টো বন্ধু তিনি তাদেরকে নিলেন। তাদের নাম উনি যেভাবে দিয়েছেন সেভাবে না দিই, আমি দিলাম বকুল এবং টুটুল। সজীব ভাই বকুল এবং টুটুল দুজনকে নিয়ে তিনি চিন্তা করলেন যে তিনি যাবেন সেখানে। তো যাই হোক, তারা সেই অনুযায়ী তাদের ওখান থেকে একটা পিকআপ ভ্যান ভাড়া করা হলো এবং পিকআপ ভ্যান নিয়ে সেটা যাবে। এবং তার বন্ধুকে ওই এলাকায় একটা জানাজা করা হলো, প্রথম জানাজাটা করা হলো, বিকজ অফ
যেহেতু স্কুলের অন্যান্য সহপাঠীরা আছে এবং ওই এলাকায় অনেকদিন বসবাস করে, যারা জানতে পারে। তো এরকম ভাবে তারা সবকিছু রেডি করে এবং তারা পিক আপ ভ্যানে করে রওনা দিল। তো যখন রওনা দিচ্ছে তখন অলরেডি পড়ন্ত বিকেল হয়ে গিয়েছে, কারণ জানাজা হয়েছিল দুপুরের পরে, জোহরের পরে, এবং এরকম করে এক সময় বিকেল হয়ে গেছে। বিকেলের সময় তারা রওনা দিয়েছে এবং তাদের যে পিক আপ ভ্যানটি হাইওয়ে ধরে যাচ্ছে। তো হাইওয়ে ধরে যাওয়ার সময় প্রচন্ড বাতাস এবং তখন শীতকাল, এবং বাতাসে তারা কুঁকড়ে যাচ্ছিলেন অনেকটাই। তো এবং বাতাসটা হঠাৎ করে এলোমেলো ভাবে আসছিল এবং গাস্টি উইন্ড, এবং তারা দেখছে বারবার তারা যেটা হয়েছিল তারা সেই যে ডেড বডির সাথে তখন কোনো খাটিয়া নিতে পারেনি। তারা খাটিয়া নিতে পারেনি কোনো কারণে, তাদের একটা খাটিয়া নেওয়া হয়নি এবং তারা কোনো কফিনও নিতে পারেনি। তো সেই কারণে তারা যেটা করেছিল, কার্ডবোর্ডের মতো বসিয়ে সেটার উপরে ডেড বডিটা রেখে তারা যাচ্ছিল। এবং সেই পিক আপের সামনের সিটে বসা ছিল বা সেই যে মারা গিয়েছে তার 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 নাম যেটা বললাম সোহেল, আমি যেটা ছদ্মনাম, সোহেলের মা এবং বোন এবং মামি, তারা ছিল সেই পিক আপের সামনে। আর পিক আপের পেছনে উঠেছিল সজীব ভাই এবং তার সাথে সেই টুটুল এবং বকুল এবং সেই সোহেলের মামা। তো তারা যাচ্ছেন এবং প্রচন্ড বাতাসে এলোমেলো, মানে প্রচন্ড বাতাস হচ্ছে, বাতাসে গাস্টি উইন্ড এসে লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। এবং সজীব ভাইরা তখন তারা চেষ্টা করছে যে সামনে তাদের মুখ ঢেকে রাখতে, চাদর দিয়ে, তাদের গায়ে চাদর ছিল, অনেক কষ্টে তারা মুখ ঢেকে রাখার চেষ্টা করছে চাদর মাফলার দিয়ে। তো এরকম একটা অবস্থা। বিকেল পড়ে গেছে, সন্ধ্যার দিকে দেখা গেল বাতাসটা মাঝে মাঝে যখন আসছে তখন কাপড়টা মনে হচ্ছে যে উড়ে যাচ্ছে। তখন তারা তাড়াতাড়ি, মানে কাপড়টা উঠে যেতে চাইছে, মনে হচ্ছে এক পাশ থেকে কাপড় উঠে যাচ্ছে, সেই কাপড়ের পরে যে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা সেটা উঠে যেতে যাচ্ছে। তো তারা বারবার কাপড়টা করে কাপড়ের এক কোনায় সজীব ভাই এক পাশে, টুটুল এক পাশে, বকুল বসে কাপড়টাকে আটকে রাখলো। তো সন্ধ্যা পার হয়ে গেছে, মোটামুটি অন্ধকার নামছে। এরকম সময় হঠাৎ করে সজীব ভাইয়ের মনে হলো যে হঠাৎ করে তিনি মনে হলো যে সেই ডেড বডিটা খানিকটা উঁচু হওয়ার চেষ্টা করছে, মাথাটা। তো তিনি অস্বস্তি ফিল করলেন, প্রথম বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো, কারণ প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি। তো তিনি সেটা আসলে সহ্য করতে পারলেন না, তিনি তাকালেন ডেড বডির দিকে। তার কেন জানি মনে হলো একটু উঁচু হয়েছে ডেড বডি। তখন তিনি একবার ভাবলেন যে রাস্তায় হয়তো ঝাঁকুনি আছে, আর এই পিক আপ ট্রাকের পিছনে অনেক ঝাঁকুনি হয়, এর কারণে কিনা। তো তিনি চুপচাপ আবার বসে রইলেন। একটু পরে তিনি আবার একই জিনিস ফিল করলেন। তো তিনি তার বন্ধু টুটুলকে বললেন যে, টুটুল দেখতো, কি তোর কাছে কিছু মনে হয়? তো টুটুল তাকে আস্তে করে কানে কানে বললো, দোস্ত, মনে হচ্ছে যে মাথাটা সোজা, মানে ডেড বডি উঠতেছে, উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করে মাথাটা। তো বললো যে তুই শিওর? বলে যে হ্যাঁ। তো তারা দুজনে ভয় পেলে, বলে দোয়া পড়তে থাক। তো তারা দুই বন্ধু দোয়া পড়তে যাচ্ছে। তো অনেকক্ষণ পর সজীব ভাইয়ের মনে হলো যে সে একটা চাপা কান্নার শব্দ শুনছে কোথার থেকে, মানে 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 মনে হচ্ছে কেউ একটা খুব কষ্ট নিয়ে কেউ কাঁদছে কোথাও। তো সজীব ভাই অনেক অস্বস্তি ফিল করলেন। তিনি তার বন্ধু টুটুলকে জিজ্ঞেস করলেন যে তুই কি এরকম কিছু শুনতেছিস? টুটুল বলেন, আমার কাছেও কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে যে এরকম শব্দ শুনতেছি। যাই হোক, তারা কিন্তু তাদের আরেক বন্ধু বকুলকেও কিছু বলেননি বা মামার সাথে বলেননি। তো সজীব ভাই একটা চেষ্টা করলেন কি, তিনি একবার সেই লাশের কাছে, বন্ধুর লাশের কাছে কান নিলেন। তার কাছে কেন জানি মনে হলো যে কাফনের ভেতর থেকেই কেউ শব্দ করছে, এবং তিনি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তার মানে প্রচন্ড ভয় লাগলো। তিনি চুপচাপ মানে সরে আসলেন, আর কোনো কথা বললেন না, চুপচাপ সরে কুকড়ে বসে থাকলেন এবং দোয়া পড়তে থাকলেন মনে মনে। তো যাই হোক, এক সময় এরকম করে মানে বেশ রাত হলো, মানে প্রায় 8টা-9টা বেজে গেছে। এরকম সময় 8টার দিকে তাদের পিক আপটা পৌঁছলো সেই বাড়িতে, এবং সেই যেই রাস্তা থেকে বাড়িটা মোটামুটি দূর। তো তারা যেটা করলো, লাশটাকে ওই ট্রাকে রেখে চলে গেল বাসার ভেতরে, এবং সেখানে যে মানুষকে খবর দিল, সেখানে কিছু মানুষ ছিল, তারা সহ আবার আসলো। তো এসে তারা সবাই মিলে হেঁটে সেই লাশটাকে নিল ট্রাক থেকে লাশটাকে নিয়ে তারা চলে গেল সেই একটা মাঠ পার হয়ে। তো একটা মাঠ পার হয়ে তারা গেল, এবং মাঠটা পার হওয়ার পরে দেখলো যে বেশ খানিকটা হাঁটার পরে একটা জায়গায় 3টে কবর খোঁড়া, তারপর 3টে কবর আছে, তার পাশে নতুন একটা কবর খোঁড়া। তো সেখানে সুদীপ ভাইরা তার সেই বন্ধুকে, সোহেলকে সেখানে সমাহিত করলো। তারা মাটি দিল, এবং মাটিতে কবর দিতে নেমেছিল সেই সজীব ভাই এবং সেই সোহেলের মামা। তো দুজনে মাটি দিয়ে যখন নাকি কবর থেকে উঠে আসছে, তখন তার কিন্তু মনে হলো আবার
তার সেই বন্ধু মনে হলো যে কান্নার শব্দ, একটা চাপা কান্নার শব্দ। তো সজীব ভাই একটু ভয় পেলেন, কিন্তু কিছু বললেন না। তিনি সোজা উঠে আসলেন কবর থেকে এবং সবাই মাটি দিলেন, মাটি দিয়ে দোয়া পড়লেন। দোয়া পড়ে তারা হেঁটে আসলেন। হেঁটে এসে তখন যখন ট্রাকের কাছে আসলেন, পিক আপ ট্রাকের কাছে, তারা চিন্তা করলেন সজীব ভাইয়ের সেই যে বন্ধুর মামা, তিনি বললেন যে চলো, আমরা তো কিছু খাই নাই এখানে, তো আমরা এখানে বাজার আছে, বাজার থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে মানে রিলিজ করে দিচ্ছে। কারণ সজীব ভাইদের আবার যেতে হবে, ওই দিনই চলে যেতে হবে, কারণ তাদের বাসায় মানে খুব কঠিন ভাবে বলা। যাই হোক, তারা চলে গেল সেই ট্রাক নিয়ে বাজারে, এবং বাজারে তখন দোকানপাট খোলা থাকে না, গভীর রাত। এবং সেই গভীর রাতে একটা দোকান খোলা পেল, সেখানে তারা খাওয়া দাওয়া করে সেখান থেকে যখন ব্যাক করবে, তো তাদের ব্যাক করার রাস্তাটা হচ্ছে গিয়ে মাটির রাস্তা। মানে সেই গাড়িকে তারা বললো পাকা রাস্তা দিয়ে যেতে, সেখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, সেই শর্টকাট রাস্তাটা কবরস্থানের পাশ দিয়ে যায়, মানে যেখানে কবরস্থান তার পাশ দিয়ে মাটির রাস্তা দিয়ে তারা সেই বাড়ির দিকে যায়। তো ট্রাককে তারা বললো, পিক আপ ড্রাইভারকে বললো যে আপনি বাসার দিকে চলে যান, মেন রাস্তা ধরে যে দাঁড়িয়ে থাকেন যেখান থেকে আসছিলাম সেখানে, আর আমরা আসতেছি। তো ওনারা তিনজন, সজীব ভাই এবং তার দুই বন্ধু এবং সেই মামা, তো চারজন আর কি, তারা টোটাল চারজন মিলে হেঁটে সেই গ্রামের মাটির রাস্তা ধরে রওনা দিলেন বাসার দিকে। তো আসছেন, বেশ রাস্তাটা অন্যরকম, মানে সেই গ্রামের মাটির রাস্তা। সজীব ভাইয়ের কাছে কেমন জানি লাগছিল, পুরো রাস্তাটাই তার কাছে মনটা কেমন লাগছিল, বন্ধুকে কবর দিয়ে এসছেন। এবং যখন তারা আসছেন, এক সময় সজীব ভাই দেখলো যে বাম পাশে তাদের হাতের বাম পাশে কবরস্থানটা পড়ছে, এবং সেই কবরস্থান, আগে ডান দিক দিয়ে আসছেন যেখানে মেন রাস্তা, এই পাশে বাম পাশ দিয়ে কবরস্থানটা দেখা যাচ্ছে, এবং সেখানে তিনি কবরগুলো দেখতে পাচ্ছেন। তো সজীব ভাই খেয়াল করে দেখলেন, তিনি যখন পার হয়ে গেছেন কবর, নতুন কবরের যে জায়গাটা বন্ধুকে কবর দিয়েছেন, কবরগুলো পার হয়ে যখন সামনে গেছেন, সজীব ভাই আরেকবার তাকালেন বামে। তখন তিনি অবাক হয়ে দেখলেন, তার কাছে মনে হলো যে সেই যে বন্ধুর কবরের পাশে সাদা কাপড় মতো মুড়োনো কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কাফনের মতো কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। সজীব ভাই প্রচন্ড ভয় পেয়ে তার বন্ধু টুটুলকে তিনি ধরে বসলেন, খামচি দিয়ে ধরলেন এবং দেখালেন হাত দিয়ে। তার বন্ধু তাকালো, তার বন্ধু তাকিয়ে তেমন কিছু দেখলো না সেখানে। সজীব ভাই খুবই অবাক হয়ে গেলেন এবং অস্বস্তিতে ভোগা শুরু করলেন। তো যাই হোক, তারা সেই চলে আসলেন বাসায়, এবং বাসায় এসে তারা বাসায় সবার কাছ থেকে বিদায় নিলেন, এবং তার মামা, সেই বন্ধুর মামা রিকোয়েস্ট করছিলেন যে বাসায় থেকে যেতে রাতে, বললেন যে না, বাড়ি যেতেই হবে, কারণ সজীব ভাইদের এলাকা থেকেই সেই পিক আপ ট্রাক নেওয়া এবং ট্রাকটি ফেরত দিতে হবে রাতেই, এবং তাদের বাড়িতেও সবাই ইগারলি ওয়েট করবেন তাদের জন্য। তো যাই হোক, সজীব ভাইরা ব্যাক করে এসে ট্রাকে উঠলেন, এবং যথারীতি তারা তিনজন উঠলেন পিছনে, ড্রাইভার সাথে বসলেন না, বললেন যে পিছনেই বসি। ড্রাইভার বললেন যে আমাদের সাথে বসেন। তো তিনি বললেন যে আসলে তাদের পিছনে বসার কারণ, তার বন্ধু আসছে এখানে, তাদের মনের মধ্যে বন্ধুর স্মৃতিটা আছে, এবং শেষ বিদায় দিয়েছেন, সে বন্ধু যেখানে ছিল সেই জায়গাটাতেই তারা বসতে চায়। আর ট্রাকের পিছে চড়তে তাদের ভালো লাগতো, কৈশোর বয়স আসলে তখন। যাই হোক, তারা উঠলেন ট্রাকের পেছনে এবং ট্রাক রওনা দিল। তো যখন ট্রাক চলে আসছে, মানে একদম মানে চলছে বেশ অবস্থায়, এক সময় তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, একদম মানে গভীর রাত, তারা হাইওয়েতে। তো এবং ঠান্ডা বাতাস আরো বেশি বেড়ে গেছে, এবং তারা ভালো মতো নিজেদেরকে পেঁচিয়ে নিয়েছেন, নিজেদের সোয়েটারের উপর দিয়ে মাফলার দিয়ে ভালো মতো পেঁচায় তারপর বসছে তিনজন। তো এক পর্যায়ে তার এক ফ্রেন্ড বলল যে, তিন বন্ধু যে ছিল, তার বন্ধু যে টুটুল আর বকুল হঠাৎ করে, তারা যখন ঘুমিয়ে পড়ছিল, প্রায় ঝিমিয়ে গেছিল, এই সময় বকুল মনে করে চিৎকার করে উঠলো। চিৎকার করে উঠে তার বন্ধুকে ধাক্কা দিল, সজীব ভাইকে, এবং বললো যে সে নাকি দেখছে যে তাদের যে ট্রাকের কর্নারটাতে, মানে যে পিক আপ ট্রাকের যে কর্নারের জায়গাটা, সেই জায়গাতে মানে জুবুতুবু হয়ে কাফনের কাপড় পরে খেয়ে বসা। তো সে বলতেছে যে সে তার বন্ধুকে দেখছে, সোহেলকে দেখছে, সোহেল বসেছিল সেখানে। তো সেটা শুনে মানে তারা তিনজনই ভয় পায়, কিন্তু ওনারা দুজন, সজীব ভাই এবং তার আরেক বন্ধু টুটুল, কিন্তু তাকিয়ে কাউকে দেখতে পায় না সেখানে, কিন্তু তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তো তার বন্ধু বকুল বলতেছে সে দেখছে। তখন বকুলকে তারা ওই জিনিসটা বলে যে তারা কি দেখছিল আসার সময়, এবং তারা কিন্তু প্রচন্ড রকমের ভয় পায় ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এইভাবে করে তারা রাত হয়, বাসায় চলে এসে এবং যার যার বাসায় তারা চলে যায়। এই ঘটনা এখানে শেষ। তার কয়েকদিন পরে যেটা হয়, একদিন রাতের বেলা তার বন্ধু, এই যে বকুল যে ছিল, যে নাকি ট্রাকের পেছনে বসা দেখছিল কর্নারে, তার বন্ধুকে সে ফোন করে, সজীব ভাইকে ফোন করে রাতের বেলা ফোন করে বলতেছে যে, দোস্ত, একটা কাহিনী হয়েছে। বলে যে কি? বলে আমি বাসার মধ্যে চুপচাপ বসে পড়তেছিলাম,
হঠাৎ করে মনে হলো যে আমার বারান্দার মধ্যে ঠকঠক করে নক হচ্ছে, মানে মনে হচ্ছে কেউ আছে বারান্দায়। তা আমি তাকায় দেখি যে মানে বুঝতে পারি না কি, বারান্দায় যাই। তো বারান্দাটা খুলে দেখি কেউ নেই বারান্দায়। বারান্দায় একটা সুগন্ধ, কেমন একটা সুগন্ধ বারান্দার মধ্যে, আতরের মতো ঘ্রাণ। তো আমি বারান্দায় তাকাই এদিক ওদিক, কি ব্যাপার, আমার বারান্দা নক হলো কেমন। তো তাকায় ওই বন্ধুর বাসার থেকে আবার ঈদের বাসা দেখা যেত, যেখানে সোহেলরা থাকতো। সোহেলদের বাসাটার একটা বারান্দার ছাদ দেখা যেত। তো বলে যে আমি সোহেলদের বাসার দিকে তাকাইছি, হঠাৎ তাকায় দেখি দোস্ত ওই বাসার ছাদের উপরে কেউ একজন বসা, এবং ওই বাসার বারান্দার থেকে হালকা আলো এসে পড়ছে। আমি পুরা স্পষ্ট দেখলাম যে সোহেল বসা ওখানে। তো আমি প্রচন্ড ভয় পেয়েছি দোস্ত, আমার গায়ের সব লোম দাঁড়ায় গেছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। তো বলতেছে যে দোস্ত এটা আসলে প্রচন্ড ভৌতিক, আসলে কি ব্যাপার হলো বুঝলাম না। তো এই কথা শুনে কিন্তু সজীব ভাই বেশ ভয় পায়, তার মানে একদম পুরো গা কাটা দিয়ে ওঠে। তিনি বলে দোস্ত আসলে সাবধানে থাক, বুঝলাম না আসলে ঘটনাটা কি, তুই সেদিনকে ট্রাকে দেখছিস আর আমিও কবরের পাশে ওকে দাঁড়ানো দেখছি, আর এরকম ব্যাপার ঘটছে ওকে আনার সময়। তো দোস্ত বাদ দে, আসলে তুই দোয়া পড়ে ঘুমা ঠিক মতো, ইনশাল্লাহ পরে দেখা হবে, দেখা যাক কি করা যায়। তো যেটা হয়, সজীব ভাই ওই দিন রাতের বেলা তিনি রাতের বেলা ঘুমাতে গেছেন তো একলা রুমে, এবং তিনি ঘুমাতে যখন গেছেন একলা রুমে ঘুমাতেন, অনেকক্ষণ ঘুম আসতেছে না, বারবার মনে পড়তেছে তার বন্ধু বকুল কি বলছে তাকে। তো সজীব ভাই রাতের বেলা তার বাথরুমে যেতে হয়, তো তিনি উঠে বাথরুমে যান। তো বাথরুমটা রুমের বাইরে, এবং বাথরুমের বাইরে বের হয়ে কিন্তু তিনি ভয় পাচ্ছেন। তার কাছে মনে হচ্ছে যে তাদের যে উঠান, তাদের বাথরুমটা ছিল বাইরের দিকে, এবং বাসার একদম কর্নারের দিকে, এবং তার পেছন দিকে গাছ আছে। তো তিনি বাথরুমে যখন হেঁটে যাচ্ছেন, তার মনে হচ্ছে তাদের উঠানের চারিপাশে কেউ একজন আছে, তাকে দেখতেছে। মানে সবাই, মানে কেউ একজন তার উপরে দৃষ্টি দিয়ে রাখছে, তার কাছে মনে হচ্ছে যে কেউ একজন তাকে ফলো করতেছে। সজীব ভাই খুব ভয় পান, এবং তিনি আস্তে আস্তে হেঁটে যান, যে তিনি বাথরুমে ঢোকেন। তো বাথরুমে যখন ঢোকেন, তিনি বাথরুমে ঢোকার সাথে সাথে একটু পরেই, মানে তিনি বাথরুমে ঢোকেন এবং তার কয়েক সেকেন্ডের মধ্যে তিনি একটা কান্নার শব্দ পেতে থাকেন, চাপা কান্নার শব্দ। প্রচন্ড রকমের তিনি ভয় পান, চাপা কান্নার শব্দ, তার মানে মনে হয় শরীর জমে যায়। তিনি এই দ্রুত বাথরুম থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে তিনি তার রুমে যে ঢোকেন, দ্রুত যে রুমে ঢুকে তিনি শুয়ে পড়েন বিছানায়, এবং বিছানায় শুয়ে পড়ে তিনি শুনতে পাচ্ছেন তার জানালার পাশে কেউ চাপা স্বরে কাঁদছে, জাস্ট জানালার ওই পাশেই। তো তিনি প্রচন্ড ভয় পাওয়া সত্ত্বেও তিনি ভাবতে চেষ্টা করেন জিনিসটা আসলে কি, কোনো বিড়ালের শব্দ নাকি অন্য কিছু। তো তিনি আস্তে আস্তে যান, যে তিনি সেই দরজার ফাঁক দিয়ে, জানালার পাশে একটা ফাঁক ছিল, এটা যে তিনি উকি দিয়ে দেখেন যে সাদা, তাদের পাশে একটা গাছ আছে, গাছের উপরে সাদা কাপড় পরে কেউ বসে আছে, এবং মানে খুবই স্ট্রেঞ্জ একটা বিষয়, মানে সাদা কাপড় পরা বসা, মনে হচ্ছে একজন মানুষ আপাদমস্তক সাদা কাপড় গায়ে দিয়ে বসে আছে, এবং তার মাথাটাও কাপড় দিয়ে আটকানো, মানে অনেকটা কাফনের কাপড় দিয়ে মানুষকে বেঁধে রাখলে যেরকম হয় সেরকম। তো সজীব ভাই প্রচন্ড ভয়ে তিনি ছুটে এসে বিছানায় শুয়ে পড়েন। তিনি আর চিন্তায় কিছু করতে পারেন না, দোয়া পড়তে পড়তে তিনি শুয়ে পড়েন, মানে ঘুমিয়ে যান। তো পরদিন সকালে তিনি তার বাবা মাকে বলেন যে তিনি ভয় পেয়েছেন, রাতে ভয় পাচ্ছেন এসেই। তো তার বাবা মা তাকে একজন হুজুরের কাছে নিয়ে যান, এবং সেখানে নিয়ে হুজুর বলে আমার ছেলে ভূতের ভয় পায়। তো হুজুর বলে কি হয়েছে, বলে যে উনি এত কিছু বলেন না, তিনি বলে আমি ভয় পাই, এরকম কান্না শুনি ইত্যাদি ইত্যাদি। তো হুজুর শুনে বলে যে বাচ্চাদের আশেপাশে অনেক সময় জিনরা ঘোরাফেরা করে, তারা হয়তো ভয় দেখায়, তো এরকম কেউ হয়তো ভয় দেখাচ্ছে। তো যাই হোক, তিনি দোয়া পড়ে দেন, এবং তিনি পড়া পানি দেন, বলেন পড়া পানি খান, পড়া পানি খেয়ে বাচ্চা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো তাকে পড়া পানি দেন, এবং হুজুর দোয়া করে দেন, বলেন যে দোয়া পড়ে দেন ভালো মতন। তো সজীব ভাই সেই পড়া পানি খেয়ে এবং দোয়া পড়ে মোটামুটি অনেকদিন আর এই ধরনের কিছু দেখেননি। তো এর পরের কাহিনী হচ্ছে আরেক ফেজে ঘটে, সেটা হচ্ছে পরীক্ষা শেষ, তার অনেকদিন পরে তিনি তার সেই দুই বন্ধু টুটুল বকুল মিলে তারা গিয়েছেন সেই টুটুলের এক আত্মীয়র বাড়ি, এবং অনেক দূরে আরেক জায়গায়, অন্য ডিস্ট্রিক্টে, এবং সেখানে যেয়ে তারা অনেক ঘোরাফেরা করলো, ফান করলো, এবং অনেক ফান করলো, এবং টায়ার্ড হয়ে গেছে একসময়। তো রাতের বেলা দুই বন্ধু মিলে চলে আসার দিন, তার যে দুই বন্ধু টুটুল এবং বকুল, তারা দুইজন গেল যে তার আরেক আত্মীয়ের বাড়িতে, এবং সেখানে যে তারা রাত্রে একটু আড্ডা দিবে ইত্যাদি ইত্যাদি, এবং তারা আসবে। তো ওই দিন সজীব ভাই টায়ার্ড হয়ে গেছিল, সজীব ভাই বলছে না আমি যাব না, তোরা যা, আমার শরীরটা খারাপ, ভালো লাগতেছে না, আমি একটু রেস্ট নেই। তো সজীব ভাইকে রেখে তারা চলে গেল। তাদের থাকতে দিছিল একটা
একটা রুমের মধ্যে, সেটাকে কাচারি ঘর বলে সেখানকার গ্রামে, সে কাচারি ঘরে। তো তিনি একা কাচারি ঘরে আছেন, শুয়ে আছেন। তো এক সময় তিনি চিন্তা করতে করতে, তার আর এইসব ভৌতিক জিনিস আর মনে হতো না সজীব ভাই, তিনি এক সময় ঘুমিয়ে গেছেন, টায়ার্ড ছিলেন। তো ঘুমিয়ে গেছেন যখন, হঠাৎ তার ঘুম ভাঙে ঠান্ডা বাতাসে, বেশ ঠান্ডা বাতাস। তিনি হঠাৎ করে তাকিয়ে দেখেন যে তিনি একটা মাঠের মাঝে শুয়ে আছেন, এবং মাঠে চারপাশে উনি তাকান, ঘুম থেকে উঠে, মানে বেশ আড়ষ্ট ঠান্ডা লাগছে। তাকিয়ে দেখেন যে আশেপাশের জায়গাটা একটু পরিচিত পরিচিত লাগছে। তখন তিনি দেখতে পান যে সেই যে কবরগুলো, সেই যে তার সেই বন্ধুরকে কবর দিয়েছেন, সেই বন্ধুর কবরের কাছে একটা জায়গায় তিনি শুয়ে আছেন, এবং সেই বন্ধুর কবর মানে মোটামুটি নতুন, অপেক্ষাকৃত নতুন, তার পাশে পুরনো কবর কয়েকটা। তো তিনি মানে ভয় থরথর করে কেঁপে ওঠেন, বাইরে কিভাবে আসছেন। তখন তিনি দেখেন যে তার থেকে একটু দূরে একটা কবরের পাশে একটা কাফন পরা অবস্থায় বসে আছে একজন, এবং সে বুঝতে পারলেন তিনি যেটা তার বন্ধু সোহেল, এবং তার কণ্ঠ শুনতে পাচ্ছেন তিনি দূর থেকে, বলছে যে তোকে এখানে আমি আনছি। তাই বলে সে কান্না শুরু করলো, এবং সজীব ভাই এত ভয় পেলেন যে উঠে দৌড়াবেন, তার সারা শরীরে শক্তি নেই। তো বললেন, তোকে এখানে আনছি, তোকে আবার আমি রেখে দিয়ে আসবো তোর জায়গা মতো। তো তুই শোন, তুই আমার কথা শোন। আমাকে কালো জাদু করে মেরে ফেলছে আমার মামি, আমার মামি আমাকে কালো জাদু করে মেরে ফেলছে, এবং আমি অসুস্থ হয়ে মারা গেছি। তো আমার মামি আমার মাকে, বোনকেও মেরে ফেলবে। তো তুই তাদেরকে যে বাঁচা, তুই তাদেরকে বল যে তাদেরকে কালো জাদু করা হয়েছে। তাদের ঘরের মধ্যেই তাদের মাথার কাছে তাবিজ রাখা আছে, বালিশের একটা ইটের নিচে তাবিজ রাখা আছে, দুজনের বিছানার কাছে, সেগুলোকে তোর উঠায় ফেল। তো তুই আমাকে এই সাহায্য কর, আর কখনো তোর কাছে আমি আসবো না। এই কথা বলে মানে তার বন্ধু দেখলো যে সে উঠে দাঁড়ালো, তার বন্ধু, এবং সে এই সময় সজীব ভাইয়ের হঠাৎ করে সে প্রচন্ড শব্দ শুনতে পায়। ওই শব্দ দেখেন যে তিনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠলেন তিনি, দেখেন তার দরজার মধ্যে প্রচন্ড নক হচ্ছে, তার দুই বন্ধু টুটুল এবং বকুল নক করতেছে। তো খুবই ভয় পেয়ে যান সজীব ভাই, তিনি ভয়ে ছিলেন। তিনি অবাক হয়ে চিন্তা করছেন যে আমি এমন একটা জায়গায় ছিলাম, তিনি এখনো বুঝতে পারছেন, তার মনে হচ্ছে তার হাতগুলো যে মাটিতে রেখেছিলেন সেই জায়গাটা এখনো ভিজা। ভয়ে তার শরীর, মানে তার বুক ধুকপুক করছে। তিনি দরজা খুললেন, দরজা খোলার পর তার দুই বন্ধু ঢুকলো, ঢুকে খুব চিল্লাচিল্লি করলো তার সাথে, কিরে এতক্ষণ ধরে বাইরে দাঁড়া আছি, দরজা খুলিস না কেন? সেই তো তিনি বন্ধুদেরকে বলতে পারলেন না, বলতে চাইলেন একবার, কিন্তু যে কি তিনি বুঝতে পারলেন না। তো তিনি খুবই মানে হলেন, মানে মর্মাহত হলেন যে আসলে ব্যাপারটা যদি এরকম ঘটে থাকে, তার বন্ধু এটা কি স্বপ্ন দেখলেন না রিয়েলিটিতে ছিলেন তিনি? তার কাছে মনে হচ্ছে তিনি একটা একদম মানে সজাগ, তার নিজের অস্তিত্ব নিয়ে বুঝতে পারছিলেন, এরকম একটা জগতে তিনি ছিলেন। তার হাতগুলো এখনো মনে হচ্ছে সেই মাঠের শিশিরে ভেজা, এবং তিনি বুঝতে পারছেন হাতটা ভেজা, এবং এটা যে ঘামে ভেজা না, কারণ তার হাত কিন্তু ঘামতো না। তো তিনি বুঝতে পারছেন যে তার হাত ভেজা শিশিরে, এবং তিনি তার কাপড় চোপড়ও স্পর্শ করে দেখলেন, অনেক জায়গায় মনে হচ্ছে যে ঠিক মানে একটা মাঠে পড়ে থাকলে যেরকম হয় সেরকম। তো তিনি খুব অস্বস্তিতে পড়লেন, এবং তিনি তখন তার বন্ধুদেরকে ব্যাপারটা বললেন। তো তার বন্ধুরা ব্যাপারটা আসলে খুব মানে অবাক ভাবে নিল, সেই দুই বন্ধু। এবং তিনি যেটা করলেন, তারা যখন বাড়ি ফিরলেন, ফিরে তারা সেই বন্ধুর বাড়িতে গেলেন। সেই দিন তার বন্ধুর যে মামি মামা তারা বাইরে ছিলেন, তারা বেড়াতে গিয়েছিলেন। বন্ধুর মাকে বললেন যে তার স্বপ্নের কথা। তো তার বন্ধুর মা এবং তার বোন দুজন মিলেই গেলেন তাদের ঘরে, এবং গিয়ে সেই যেখানে বলেছিল যেখানে একটা ইট আছে, সেই ইট সরিয়ে তার নিচে আসলেই তাবিজ পেলেন, এবং দুটো তাবিজ পেলেন সেই ভাষায়। এবং এটা দেখার পরে সজীব ভাই খুবই অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব হলো, এটা কি, মানে আমি কি স্বপ্নে দেখেছিলাম নাকি আসলে এরকম কিছু ঘটেছিল? তো এই দেখার পর তিনি অবাক হলেন, এবং তার মা খুব কান্নাকাটি করলেন, বন্ধুর মা সোহেলের মা খুব কান্নাকাটি করলেন। এবং এরপর সোহেলের মা এবং বোন দুজনেই তাদের ওই বাড়ি ছেড়ে গ্রামে চলে গিয়েছিল। এবং আর সেই সজীব ভাই একদিন স্বপ্নে দেখেছিলেন তার বন্ধুকে, তার বন্ধু তাকে স্বপ্নে বলেছিলেন যে তুই আমার অনেক উপকার করলি, আর কখনো আসবো না তোর কাছে। তো যাই হোক, সজীব ভাইয়ের লেখা মেইল এটা। আমরা ঘটনায় চলে যাই। তখন 2006 সাল। 2006 সালের দিকে একদিন রুবেল ইফতেখার ভাইয়ের কাছে আসে। এসে অনেকক্ষণ যাবতই সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ইফতেখার ভাই লক্ষ্য করেন যে রুবেল আসলে বলতে পারছেন না। তখন ইফতেখার রুবেলকে জিজ্ঞেস করে যে
কি রে, তুই আমাকে কিছু বলতে চাস? তো রুবেল প্রথমে তো মানা করে, কিন্তু পরে এক পর্যায়ে সে ইফতেখারকে বলে যে বন্ধু, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, অনেকদিন যাবতই আমি আসলে এই কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু বলতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম যে একমাত্র তুমিই সেই লোক যাকে আমি এই কথাটা বলতে পারি। তো তখন ইফতেখার বলে যে বন্ধু, তুমি আমাকে যে কোনো কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। তখন রুবেল ইফতেখারকে যে ঘটনাটা বলে সেটা শুনে ইফতেখার আশ্চর্য হয় এবং সাথে সাথে একটু উত্তেজিত হয়। ঘটনাটা হচ্ছে এরকম, গত 1 মাস যাবৎ রুবেল প্রত্যেক দিন রাতের বেলা একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা হচ্ছে, স্বপ্নে তিনি দেখেন যে তিনি একটা মাজারের পেছনে দাঁড়িয়ে আছেন এবং তাকে ঘিরে কতগুলো লম্বা আকৃতির অবয়ব দাঁড়ানো। তারা রুবেল ভাইকে বলছে যে ওই দেখ, ওই যে গাছটা, ওই গাছের নিচে গুপ্তধন পোতা, ওই গাছের নিচের মাটি খুঁড়ে 6টা পাথর পাবি। ওগুলো কিন্তু পাথর না, ওগুলো হচ্ছে স্বর্ণের টুকরা। ওই পাথরগুলো বের করে এক তান্ত্রিককে দিয়েই এটা পরিশোধিত করবি, করার পর এগুলো স্বর্ণ হয়ে যাবে। এগুলো সব তোর, আর এটাই তোর ভাগ্য ফিরিয়ে দেবে। তো প্রত্যেক দিন রাতের বেলা রুবেল ভাই এই স্বপ্নটা দেখছিলেন এবং তিনি জানেন বা শুনেছিলেন যে অনেক সময় নাকি স্বপ্নে লোকজন গুপ্তধনের খবর পায়। তো তিনি ধরেই নিয়েছিলেন এটাই সেই গুপ্তধন, মানে যেটা তার ভাগ্য বদলে দেবে। তো এই কথা শোনার পর ইফতেখার ভাইও খুব উত্তেজিত হয়ে পড়েন। তিনিও খুব আগ্রহ বোধ করেন, কারণ ওই বয়সটাতে আসলে সবাই সবকিছুতেই একটু অ্যাডভেঞ্চার খোঁজে। তো ইফতেখার ভাই রুবেল ভাইকে বলেন যে আজকে রাতেই আমরা সেই জায়গায় যাব। আর এই মাজারটা, যে মাজারটা রুবেল ভাই স্বপ্নে দেখতেন, সেই মাজারটা তাদের বাড়ির খুব কাছেই। তো তারা বলে যে আমরা তো যাব ঠিক আছে, কিন্তু সেই পাথরগুলো নিয়ে আসতে হলে তো গাড়ি লাগবে। তখন ইফতেখার বলে যে আমার এক পরিচিত ড্রাইভার আছে, তাকে বলে রাখবো, সে আমাদের ওখানে পৌঁছে দেবে, তার বিনিময়ে তাকে আমরা কিছু টাকা দেব, আবার সে আমাদের ওইখান থেকে নিয়েও আসবে। তো যেই কথা সেই কাজ। রাত 11টার দিকে ইফতেখার ভাই, রুবেল ভাই এবং সেই ড্রাইভার রওনা দেয় সেই মাজারের উদ্দেশ্যে। মাজারের কাছাকাছি আসার পর তারা, রুবেল ভাই এবং ইফতেখার ভাই গাড়ি থেকে নামেন। ড্রাইভার নিচেই ছিল, আর মাজারটা ছিল একটা পাহাড়ের উপরে। পাহাড় বেয়ে উপরে উঠতে হবে সেই মাজারে যেতে হলে। দুজনের হাতে 2টা টর্চ। তারা টর্চ মারতে মারতে সেই পাহাড়ে উঠছিলেন। আর রুবেল ভাই বারবার বলছিলেন ইফতেখার ভাইকে যে ইফতেখার, আমার সব সাহস তো এখন চলে গেছে, আমার কেমন জানি ভয় করতেছে, চল চলে যাই। ইফতেখার ভাই রুবেল ভাইকে সাহস দেন যে কোনো ভয় নাই, আমি তোর সাথে আছি, যা কিছু হলে আমরা দুজন একসাথে ফেস করব। এই কথা বলে তারা সেই মাজারের উপরে উঠে আসেন। এসে দেখেন যে সেখানে সেই মাজারে একটা বড় একটা কবর, যেটা বাঁধানো, আর চারপাশে কতগুলো ছোট ছোট কবর আছে। তখন ইফতেখার ভাই রুবেল ভাইকে জিজ্ঞেস করেন যে তোকে স্বপ্নে কোন গাছটা দেখিয়েছিল? তখন রুবেল ভাই দেখতে পান সেই গাছটাকে, যে গাছটা তিনি প্রত্যেক রাতে স্বপ্নে দেখেন। তিনি আঙ্গুল দিয়ে ইফতেখার ভাইকে সেই গাছটার দিকে দেখিয়ে দেন। তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে এসেছিল সাথে করে। তারা সেই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে মাটি খোঁড়া শুরু করে। তারা যখন মাটি খোঁড়া শুরু করে, ঠিক তখনই তারা শুনতে পায় যে হঠাৎ করে তাদের পাশে যে জংলার মতো জায়গাটা, সেখান দিয়ে কে জানি দৌড় দিয়ে গেল। সেই আওয়াজ শুনে তাদের দুইজনের লোম দাঁড়িয়ে যায় ভয়ে। রুবেল ভাই ইফতেখার ভাইকে বলতে থাকে যে ইফতেখার, চল চলে যাই, আমার ভাল লাগতেছে না, আমার লাগবে না, স্বর্ণ আমার লাগবে না। ইফতেখার ভাই বলে আমি এই কাজ আগেও করছি, তোর ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুই খুঁড়তে থাক, আমি দেখতেছি কি হয়। তখন ইফতেখার ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে নজর রাখছিলেন। হঠাৎ তিনি দেখতে পান তাদের ঘিরে অসংখ্য চোখ। তাদের শরীর দেখা যাচ্ছে না, কিন্তু সেই ঘন অন্ধকার পাতার ভেতর থেকে হাজার হাজার চোখ তাদের দিকে তাকিয়ে আছে। ইফতেখার ভাই এটা দেখেও রুবেল ভাইকে কিচ্ছু বললেন না। তিনি রুবেল ভাইকে বলা শুরু করেন, তাড়াতাড়ি খোঁড়, তাড়াতাড়ি খোঁড়। এক পর্যায়ে রুবেল ভাই খুঁড়ে ফেলেন পুরা মাটি এবং তিনি সেই 6টা পাথরের খণ্ড খুঁজে পান।
তারা খুব দ্রুত বস্তার ভিতর সেই পাথরগুলো ঢোকান। ঢুকিয়ে যখন রওনা দিবেন তখন প্রথমবারের মতো রুবেল ভাই সেই চোখগুলো দেখতে পান যেগুলো তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা দেখে আতঙ্কে রুবেল ভাই একটা চিৎকার দিতে যাবেন, ঠিক তখনই ইফতেখার ভাই রুবেল ভাইয়ের মুখ চেপে ধরেন এবং বলতে থাকেন, সূরা পড়তে থাক আর চল, এখন এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এই কথা বলে দুই বন্ধু সেই বস্তাটা ধরে আগাচ্ছিলেন। হাইয়েস্ট 5 থেকে 6 কেজি ওজন হবে সেই বস্তাটার। তো তারা যখন আগাচ্ছিলেন তাদের সেই গাড়ির দিকে, হঠাৎ তাদের মনে হয় তাদের পেছনে পুরো জঙ্গল ভেঙে তাদের উপর পড়বে। তারা ভয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যান এবং অপেক্ষা করতে থাকেন কখন সেই জঙ্গল ভেঙে তাদের গায়ে পড়ে, প্রত্যেকটা গাছের ডালপালা। অনেকক্ষণ তারা চুপ হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে তারা দেখতে পান যে এরকম কিচ্ছু হচ্ছে না। তখন তারা সূরা কালাম পড়ে দৌড় দিয়ে সেই গাড়িতে উঠে পড়েন। পরে তারা সরাসরি চলে আসেন রুবেল ভাইয়ের বাড়িতে এসে তারা সেদিনের মতো সেখানে ঘুমান। ইফতেখার ভাই রুবেল ভাইয়ের বাসায় থেকে যান। পরদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে নাস্তা করে বাজারে যায়। বাজারে গিয়ে তারা চিন্তা করতে থাকে যে এই যে পাথরগুলো, এই পাথরগুলোকে কিন্তু শোধিত করতে হবে, যেগুলো তাকে সেই জিনগুলো বা সেই অবয়বগুলো স্বপ্নে বলেছিল যে এই 6টা পাথর উঠিয়ে কোন এক তান্ত্রিক বা ওস্তাদের দ্বারা বা আলেমের দ্বারা এটা যদি পরিশোধিত করা যায়, একমাত্র তখনই এটা স্বর্ণে পরিণত হবে। তখন ইফতেখার ভাই চিন্তা করেন যে যদি তাদের এলাকার কোনো ইমামকে তিনি এই কথা বলেন তাহলে এই কথা ফাঁস হয়ে যেতে পারে। তখন তিনি বলেন তিনি জানেন ফেনীতে এক হুজুর আছেন, বিরাট বড় হুজুর, তিনি অবশ্যই এই কাজটা করে দিতে পারবেন। তো তারা সেই দিনই সেই 6টা পাথরের টুকরো নিয়ে রওনা দেন ফেনীর উদ্দেশ্যে। তারা যখন ফেনী গিয়ে পৌঁছান সেই হুজুরের বাড়িতে, তখন তারা শুনতে পান যে হুজুর বাড়িতে নেই। হুজুরের মোবাইল নাম্বারে ফোন দেওয়া হয়, তখন হুজুর তাদের বলে ওয়েট করতে, তিনি আসছেন। তারা সেখানে অনেকক্ষণ বসে থাকেন, এরপর হুজুর আসেন। হুজুর আসার পর তারা হুজুরকে পুরো ব্যাপারটা খুলে বলার পর হুজুর এই কথা শুনে তিনি সরাসরি বলে দেন যে এই কাজ অন্তত আমি করতে পারবো না। এসব কাজ করে যারা কুফুরি করে, যারা তান্ত্রিক, তারা, এই কাজ আমার না। এই কথা বলে হুজুর তাদের সেদিনের মতো সেখান থেকে ফিরিয়ে দেন। রুবেল ভাই আর ইফতেখার ভাইয়ের মন খুব খারাপ হয়, কিন্তু তাদের আসলে করার কিছু ছিল না। তারা সেদিনের মতো আবার চলে আসেন তাদের বাড়িতে। পরের দিন সকালবেলা তারা চিন্তা করেন যে তারা যাবেন আরেকজনের কাছে। তারা আরেকজন তান্ত্রিকের খবর পান, তার বাসা হচ্ছে রামগড়। তো যেই কথা সেই কাজ, দুই বন্ধু মিলে সেই পাথরের টুকরোগুলো নিয়ে চলে যান সেই রামগড়, সেই তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে। গিয়ে দেখেন সেই তান্ত্রিক একজন উপজাতি। তো সেই তান্ত্রিককে গিয়ে তারা পুরো ঘটনা খুলে বলেন। তখন সেই তান্ত্রিক তাদের বলে, আচ্ছা আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে, আনুমানিক 2 ঘন্টা। তো তারা বলেন আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে 2 ঘন্টা সময় নেন, আমরা বাইরের দিকটা ঘুরে আসি। তারা রামগড় এলাকাটা ভালো করে ঘুরে টুরে দেখে 2 ঘন্টা পর তান্ত্রিকের বাসায় গিয়ে উপস্থিত হন। তারা যখন সেই বাসায় গিয়ে উপস্থিত হন তখন সেই তান্ত্রিক তাদের বলেন যে বাবারা, এই কাজ আমার পক্ষে সম্ভব না, এই কাজ কোনোভাবেই আমি করতে পারবো না। এই কাজ করার জন্য যে ক্ষমতার প্রয়োজন তা আমার নেই, কিন্তু আমি একজনের খবর জানি যে হয়তো এই কাজগুলো করতে পারবে। তিনি থাকেন রাঙামাটি, তোমরা সেখানে যেতে পারো। তো এই কথা শুনে তারা আসলে খুবই মন খারাপ করেন, কারণ এত দূর আসার পরও যখন তারা শুনছেন আরেক জায়গায় যেতে হবে, তখন আসলে ব্যাপারটা খুবই কষ্টের। যাই হোক, তারা সেদিনের মতো চলে আসেন বাসায়, এসে যে যার বাসায় চলে যায়। সেদিন রাতের বেলা ইফতেখার ভাই যখন ঘুমাচ্ছিলেন তার রুমে, সেদিন তিনি হঠাৎ তার ঘুম ভেঙে তিনি দেখতে পান তার চারপাশে নিকষ কালো অন্ধকার। এত অন্ধকার তার রুম সাধারণত থাকে না। তিনি বুঝতে পারতেছিলেন না যে আসলে কি দেখতেছেন। তিনি কি করবেন বুঝতে না পারে তিনি খাট থেকে নামেন। খাট থেকে নেমে যখন তিনি ফ্লোরে পা ফেলেন, তখন তিনি বুঝতে পারেন তার পাটা ফ্লোরে না, কোনো একটা মানুষের বা কোনো একটা জন্তুর গায়ের উপর পড়েছে। যখন তার পাটা সেই জন্তুটা বা সেই মানুষ বা অবয়ব আমরা যাই বলি সেটার সাথে যখন টাচ খায়, সাথে সাথে তার শরীরের ভেতর একটা আতঙ্ক তৈরি হয়। তার শরীরের প্রত্যেকটি রক্তকণিকা দৌড়াদৌড়ি শুরু করে। তিনি আর স্থির থাকতে পারেন না, তিনি উঠে একটা দৌড় দেন।
তো তিনি যখন দৌড়াচ্ছিলেন তখন কিন্তু তার পায়ের নিচে কোনো ফ্লোর ছিল না, কোনো মাটি ছিল না। তিনি মনে হচ্ছিল তিনি অসংখ্য মৃতদেহের উপর দিয়ে হেঁটে বা দৌড়িয়ে চলে যাচ্ছেন। তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না। হঠাৎ একটা বিকট একটা শব্দে তিনি সে জায়গায় হুমড়ি খেয়ে পড়ে যান। শব্দটা এতই বিকট ছিল। তিনি পড়ে গিয়ে চোখ বন্ধ করে থাকেন। হঠাৎ চোখ বন্ধ করা অবস্থায় তিনি বুঝতে পারেন সামনের দিকটা একটু আলোকিত হয়ে উঠছে। তিনি হালকা করে তার চোখটা খুলে তিনি দেখতে পান তিনি লাশের সমুদ্রে শুয়ে আছেন। তার চারপাশে যতদূর চোখ যায় শুধু লাশ আর লাশ। তিনি আতঙ্কে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান তার পাশে তার মা, বাবা, ভাই, বোন সবাই, এবং তার মাথায় একটা আঘাতের চিহ্ন। তো সবাই জিজ্ঞেস করে, কালকে রাতের বেলা তুই উঠোনে কি করতেছিলি? উঠোনে তুই পড়েছিলি অজ্ঞান অবস্থায়, তোর মাথা কেটে গেছে, কিভাবে মাথা ফাটলো কিভাবে? ইফতেখার ভাই আসলে কোনো সদুত্তর দিতে পারেন নাই। তিনি খুব দ্রুত সকালে নাস্তা করে বের হয়ে যান তার বন্ধু রুবেলের উদ্দেশ্যে। তারা এলাকার বাজারে এসে দেখা করেন। তো রুবেল এসে দেখে যে ইফতেখার ভাইয়ের মাথায় ব্যান্ডেজ লাগানো। তো তিনি জিজ্ঞেস করেন ইফতেখার ভাইরে, কিরে তোর মাথা কিভাবে ফাটলো? তখন ইফতেখার ভাই গত রাতে তিনি যে স্বপ্নটা দেখেছেন সেটা পুরাটা রুবেল ভাইকে বলেন। রুবেল ভাই চুপচাপ পুরো ঘটনাটা শুনেন এবং শোনার পর তিনি বলেন, আচ্ছা এটা হয়েছে তোর সাথে কালকে রাতে আমার সাথে কি হয়েছে সেটা একটু শোন। কালকে রাতে যখন রুবেল ভাই ঘুমাচ্ছিলেন তখন তিনি হঠাৎ ঘুমের মধ্যে একটা চিৎকার শুনতে পান। চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে বসে তিনি বুঝতে পারেন না যে চিৎকারটা কোত্থেকে আসলো বা কে দিল। ঠিক তখনই তিনি আরেকটা চিৎকার শুনতে পান, সেটা ছিল তার ভাগ্নির। তার পাশের রুমেই তার বড় বোন আর বড় বোনের মেয়ে ঘুমাতো। তিনি দৌড় দিয়ে তার বড় বোনের রুমে যান। বড় বোনের রুমে গিয়ে দেখেন তার বড় বোন তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখেছে। সেই মেয়ের জিহ্বা বের হয়ে গেছে, তার চোখ দুটো যেন খুলে পড়ে যাবে, এবং সেই বড় বোন রুবেল ভাইয়ের দিকে তাকিয়ে বলতেছে যে দেখ দেখ, তোর তো দেখার খুব শখ, দেখ। এই কথা শোনার পর রুবেল ভাই সেখানে ঠায় দাঁড়িয়েছিলেন। তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না, আর তার বড় বোনের চেহারা কেমন যেন বিভৎস হয়ে গিয়েছিল। ঠিক সে সময় তিনি আরেকটা চিৎকার শুনতে পান, সেটা হচ্ছে তার বাবা মার রুম থেকে। তিনি দৌড় দিয়ে তার বাবা মার রুমে যান, গিয়ে দেখেন তার বাবা মার মৃতদেহ ঝুলছে সিলিং থেকে। তিনি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি তার বিছানায়। তখন তার চারপাশে তার বোন, তার বাবা মা সবাই তারা এসে জিজ্ঞেস করতেছে যে তুই এত রাতের বেলা এরকম চিৎকার দিলি কেন? খারাপ স্বপ্ন দেখছস? তখন রুবেল ভাইও আসলে তাদের ব্যাপারটা খুলে বলেন না। তো এই ব্যাপারটা যখন তারা দুই ফ্রেন্ডই ফেস করলো তখন তারা দুই ফ্রেন্ড বুঝতে পারে যে আসলে তারা যে জিনিসটা হাত দিছে বা যে কাজটা তারা করতে যাচ্ছে সেটা আসলে খুবই ভয়ঙ্কর। কিন্তু তাদের ভেতর লোভও ছিল, সেই গুপ্তধনের লোভ। তারা চিন্তা করে কোনোভাবে যদি এই পাথরগুলোকে স্বর্ণে কনভার্ট করা যায় তাহলে আর সারা জীবন কিছু না করলেও চলবে। তো তারা সেদিন রওনা দেন সেই রাঙামাটির সেই তান্ত্রিকের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা রাঙামাটি পৌঁছাবার পর সেই তান্ত্রিকের দেখা তারা পান। তান্ত্রিককে সবকিছু খুলে বলেন, কিন্তু তান্ত্রিক সেই পাথরগুলো দেখে সরাসরি তাদের বলে দেন যে বাবারা, এই কর্ম আমার না, এই কাজ আমার না। তোমাদের এলাকায়, তোমরা যে এলাকা থেকে এসেছো সেই এলাকায় একজন আছেন, তিনি এই কাজটা ভালো করতে পারবেন। তোমরা কেন আমার কাছে আসছো আমি জানি না, কিন্তু তোমার এলাকায় তো খুব বিখ্যাত একজন তান্ত্রিক আছে। তো এই তান্ত্রিকের খবর কিন্তু এই ইফতেখার ভাই তারা জানতেন, কিন্তু এলাকার দেখে তারা আসলে ব্যাপারটাতে ভুরুক্ষেপ করেন নাই। আর তারা চিন্তা করতেছিলেন হয়তো ব্যাপারটা ফাঁস হয়ে যাবে। কিন্তু ঘুরে ফিরে তারা তাদের এলাকার সেই তান্ত্রিকের কাছেই তাদের যেতে হবে, যেটা তাদের মনে হচ্ছিল। তো যেই কথা সেই কাজ, তারা সেই দিনের মতো আবার ফেরত আসেন। আস্তে আস্তে রাত হয়ে যায়, যে যার বাসায় চলে যায়। সেদিন রাতের বেলা ইফতেখার ভাইয়ের সাথে কিছু হয় নাই, কিন্তু ঘটনাটা ঘটে রুবেল ভাইয়ের সাথে। সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন, ঘুমিয়ে পড়বেন, ঘুমাচ্ছিলেন না, ঘুমাতে যাবেন। ঠিক সে সময় তার মনে হলো, আচ্ছা
পাথরগুলো যেখানে রাখলাম সেখান থেকে একটু দেখে আসি তো ঠিকভাবে আছে কিনা। রুবেল ভাই সেই পাথরগুলো রেখেছিলেন তার বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পাড়ে একটা পরিত্যক্ত ঘর আছে, যেটা মেনলি স্টোর হাউস হিসেবে ইউজ করা হতো। সেইটার ভেতরে তিনি এই 6টা পাথর লুকিয়ে রেখেছিলেন। তো সে সময় তিনি সেই রাতের বেলা তিনি ঘর থেকে বের হন একটা টর্চ হাতে নিয়ে সেই ঘরটার উদ্দেশ্যে, দেখতে যে তার সেই সাথের গুপ্তধনগুলো আছে কিনা। তো তিনি যখন পুকুরের পাড়ে আসেন তখন তিনি দেখতে পান সেই ঘরের ভেতর থেকে একটা হালকা আলো বের হয়ে আসতেছে। তো তিনি আসলে ঘাবড়ে যান, তিনি মনে করেন হয়তো চোর। তার প্রথমে মাথায় চিন্তা আসে এটা হয়তো চোর বা কেউ কি কোনোভাবে জেনে গেছে এই 6টা পাথরের কথা। তো তিনি খুব ধীরে ধীরে সেই ঘরের কাছে যান এবং বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে সেই 6টা পাথরকে ঘিরে 6টা অবয়ব দাঁড়িয়ে আছে যাদের মাথা নেই। তারা সেই 6টা পাথরকে মাঝখানে রেখে চারপাশে গোল হয়ে বসে আছে আর তাদের শরীরটা দুলছিল। তিনি এটা দেখে আতঙ্কে পিছিয়ে আসতেছিলেন এবং কোন একটা কিছুর সাথে বাড়ি খেয়ে উল্টিয়ে পড়ে যান। তিনি কোনোভাবে সামলে যখন উঠে বসেন তখন তিনি দেখতে পান তার সামনে সেই 6টা অবয়ব, এবং সেই 6টা অবয়ব তাকে বলছে একসাথে যে আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দে, যদি আমাদের ফিরিয়ে না দেস তাহলে তুই এবং তোর সহযোগী নির্বংশ হবে। এবং এই কথা বলে তারা তাদের 2টা হাত রুবেল ভাইয়ের দিকে এগিয়ে নিয়ে আসছিলেন। মনে হচ্ছিল তারা রুবেল ভাইকে ছিঁড়ে খেয়ে ফেলবে এখনই। ঠিক সে সময় রুবেল ভাই জ্ঞান হারান। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি নিজেকে খুঁজে পান তার বিছানায়। তিনি খুবই আশ্চর্য হন যে এই স্বপ্ন কেন দেখলাম। যাই হোক, পরদিন কিন্তু ছিল তাদের এলাকার সেই তান্ত্রিকের সাথে দেখা করার দিন। তো সকালবেলা রুবেল এবং ইফতেখার দুইজনই দেখা করে একসাথে এবং তারা নিজেদের মধ্যে কথা বলে এবং রুবেল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ইফতেখারকে বলে। ইফতেখার এখন কিন্তু ইফতেখারও ব্যাপারটাতে আসলে ভয় পেয়ে যায় যে আসলে কি হচ্ছে আমাদের সাথে। তো যাই হোক, যেহেতু সেই তান্ত্রিকের সাথে তাদের দেখা করার কথা ছিল, তারা সেই তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক তাদের এলাকারই এক লোক এবং সেই তান্ত্রিক তাদেরকেও চিনত। তো তারা অনেক ভনিতার পর তারা সেই তান্ত্রিককে পুরো ঘটনাটা খুলে বলে এবং গত রাতে রুবেল ভাই যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কথাও সেই তান্ত্রিককে বলে। সবকিছু শুনে তান্ত্রিক বলে যে আচ্ছা, তোমরা যা চাও তা আমি করে দিতে পারবো। এই পাথরের টুকরোগুলোকে আমি স্বর্ণের টুকরায় পরিণত করতে পারবো, কিন্তু তার জন্য মূল্য দিতে হবে। তোমরা কি রাজি? তখন ইফতেখার ভাই আর রুবেল ভাই জিজ্ঞেস করেন কি মূল্য দিতে হবে। তখন সেই তান্ত্রিক বলে, যদি আমি পাথরগুলোকে স্বর্ণে পরিণত করি তার বিনিময়ে তোমাদের পরিবার থেকে 2 পরিবার থেকে একজন করে মোট 2 জনকে তাদের জীবন দিতে হবে। যদি তোমরা এই শর্তে রাজি থাকো, একমাত্র সেক্ষেত্রেই এই পাথরগুলোকে স্বর্ণে পরিণত করা সম্ভব। তো এ কথা শুনে তারা আসলে খুব ভয় পেয়ে যান। তারা বলেন যে কেন, এরকম কেন হবে? তখন সেই তান্ত্রিক তাদের বলেন যে এই যে 6টা পাথর তোমরা কুড়িয়ে নিয়ে এসেছিলে সেই জায়গা থেকে, সেটা হচ্ছে একটা জিনের গোত্রের খুবই মূল্যবান সম্পদ। এই সম্পদগুলো সেই জিনের গোত্ররা অনেক দিন যাবৎ পাহারা দিয়ে রেখেছিল। আর তোমাকে ওই 1 মাস যাবৎ যারা স্বপ্নে দেখাচ্ছিল যে ওই পাথরগুলো নিয়ে আসতে, তারা হচ্ছে এই জিন গোত্রের বিপরীত আরেক জিন গোত্র, যারা একজন আরেকজনকে দেখতে পারত না, একজন আরেকজনকে উৎখাত করার জন্য লেগেছিল। তারাই তোমাকে ইউজ করেছে এই পাথরগুলো তুলে আনতে। এই কথা শোনার পর ইফতেখার ভাই এবং রুবেল ভাই বলেন সেই তান্ত্রিককে যে ভাই আমরা এখন কি করব। তখন তান্ত্রিক বলে এই সব কিছুর থেকে বাঁচার একটাই মাত্র উপায়টা হচ্ছে এই পাথরগুলো যেখান থেকে নিয়ে এসেছিলে ঠিক সেই জায়গায় এই পাথরগুলো আবার রেখে আসতে হবে। তো এই কথা শুনে রুবেল ভাই ভয় পেয়ে যান। তিনি বলতে থাকেন, না, আমার পক্ষে আর ওইখানে যাওয়া সম্ভব না। কিন্তু সেই তান্ত্রিক বলেন যে সম্ভব যদি না হয় তাহলে আরো
সামনে তোমার অনেক অসম্ভব কিছু দেখার বাকি আছে। তাই তোমরা দুইজন যেহেতু গিয়েছিলে, তোমরা দুইজনই যাও, গিয়ে এই পাথরগুলো জায়গা মতো রেখে আসো। তো এই কথা শোনার পর ইফতেখার ভাই এবং রুবেল ভাই ঠিক করেন আজকে রাতে আবার যাবেন তারা সেই মাজারে। রাত 12টার দিকে দুই বন্ধু বের হন এবং সেই পরিচিত ড্রাইভারকে নিয়ে যান। তারা যখন মাজারের বা পাহাড়ের গা বেয়ে সেই মাজারের উপর উঠছিলেন, তখন তাদের কাছে মনে হচ্ছিল যে অসংখ্য চোখ তাদের বিভিন্ন জায়গা থেকে দেখছে। তারা যে এখানে একা নয় তারা বুঝতে পারছিল, তাদের আশেপাশে অনেক কিছুর উপস্থিতি তারা টের পাচ্ছিলেন। এত কিছুর পরও তারা শেষ পর্যন্ত সেই গাছটার সামনে গিয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়েন এবং ঠিক জায়গা মতো সেই পাথরগুলো বসানো শুরু করেন। আর ঠিক সে সময় সেই আগের দিনের মতো, সেই প্রথম দিনের মতো তারা দেখতে পান তাদের চারপাশে অনেকগুলো চোখ, যেগুলো তাদের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। কিন্তু আজকে কেমন জানি সবকিছু শান্ত। সেদিন যে ভয়টা তারা পেয়েছিল আজকে কিন্তু সেই ভয়টা তারা পাচ্ছে না। তারা খুব দ্রুত সেদিন সেই পাথরগুলো মাটি চাপা দিয়ে কোনোভাবে বাড়িতে চলে আসে। আসার পর তাদের ভীষণ জ্বর উঠেছিল দুইজনেরই, ইফতেখার এবং রুবেলের, কিন্তু এক পর্যায়ে তারা ভালো হয়ে যান। এরপর থেকে আর তারা এই ধরনের ঘটনায় অংশ নেন না। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আজকের এই এপিসোডটি শুনে আপনাদের ভালো লেগেছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। কারণ আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলোর প্রথমেই আমরা একটি ঘটনা দিয়েছি, সেটি হচ্ছে একটা বেওয়ারিশ লাশকে নিয়ে একজন দারোয়ান, যিনি কিনা একটা কবরস্থানের যে দারোয়ানি করেন, তো তার একটি ঘটনা ছিল সর্বপ্রথম। এই ঘটনাটি সহ আরো অনেক কয়েকটি ঘটনা কিন্তু আমরা আমাদের আজকের এপিসোডের মধ্যে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। তো প্রিয় লিসেনার্স, এই সবগুলো ঘটনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? সব থেকে কোন ঘটনাটি বেশি ভয়ানক লেগেছে? কোন ঘটনাটি শুনে আপনি সত্যিকারের ভয়ানক ঘটনা হিসেবে মনে করছেন, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের যে ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো সবগুলোই কিন্তু শুনিয়েছেন আপনাদেরকে আর যে রাসেল ভাই, আর যে আহসান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আর যে শাকিল ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কার ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যেন এরকম বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো আমরা যখনই রাত্রের বেলা আপলোড করি, আপনি যখনই অনলাইনে আসবেন তখনই যেন আপনার নোটিফিকেশন বারে চলে যায় এবং আপনি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে এই সমস্ত ঘটনাগুলো শুনতে পারেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও আপনাদের সামনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন, আমাদের এপিসোডগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি বা রাখেন না, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে খুব সহজেই আপনারা এরকম ভিডিওগুলো পাবেন, যেগুলো শুনে আপনারা সত্যিকারের ভয়, সত্যিকারের যে স্টোরি, সত্যিকারের যে হরহর স্টোরি, সত্যিকারের যে মানে মিস্টোরিয়াস ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো আপনারা শুনতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, দেখা হচ্ছে আগামী এপিসোডে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।